কি? আমাকে আরো আগে ডাক দিবা না? সে কখন থেকে তো ডাকতাছি, তুই উঠিস না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়। হুম। তারপর ফ্রেশ করে নিচে গেলাম। নাস্তা করে যা। না, এমনিতে দেরি হয়ে গেছে, বাহির থেকে কিছু খেয়ে নিব। আচ্ছা যা। ও সরি, আমার পরিচয় তো দেই নাই। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার সাথে কথা বলছি, আর আমার নামও জেনে গেছেন মনে হয়। তারপরে বলতেছি, আমি হৃদয়। ছোটোখাটো একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, আর আমার ফ্যামিলি হলো মধ্যবিত্ত থেকে একটু নিচু শ্রেণীর। যাই হোক, অফিসে চলে আসলাম। কেমন আছিস দোস্ত? হুম, ভালো আছি। তুই কেমন আছস? হ্যাঁ, ভালো। এমনি সময় পিয়ন এসে বলল, হুম, আপনি যান, আমি আসতেছি। তারপর স্যারের কেবিনে গেলাম। আসবো স্যার? আসো। স্যার ডাকছিলেন? আজ তোমার দেরি হলো কেন? আসলে স্যার রাস্তায় কোনো গাড়ি পাই নাই, অনেকটা পথ হেঁটে আসলাম। আচ্ছা শোনো, অফিসের মাঝে তোমাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করি, তাই তোমাকে এই ফাইলগুলো দিতেছি। গোপন কিছু তথ্য আছে এটাতে, তুমি দেখবে সব কিছু ঠিক আছে কিনা। কিছুদিন পর আমাকে ফেরত দিবে। জি স্যার, তাহলে যাই। হুম। আমার কেবিনে এসে কিছুক্ষণ কাজ করতে লাগলাম। কাজ শেষ করে রাতে বাসাতে গেলাম। ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিতাছি। জি, ফ্রেশ হয়ে খেতে বসলাম। এমনি সময় আপু বলতেছে, হৃদয়, মামা ফোন দিছে, যাইতে বলছে, কাল অর্পিতার বিয়ে ঠিক হইছে। তোমরা সবাই যাও তাইলে। কথাটা শুনে আমার বাম পাশটা ব্যথা করতে লাগলো। তুই যাইবি না? না, অফিসে অনেক কাজ আছে। তুই যদি না যাস তোর মামা অনেক রাগ করবে। আর অনেক দিন ধরে তো তুই অফিস থেকে ছুটি নেস না। কিন্তু অফিসে তো অনেক ঝামেলা। দেখো বাবা, তুই না গেলে ওরা কি ভাববে বলো তো? আর তোর মামা অনেক রাগ করবে। ভাইয়া না গেলে আমিও যাব না। আচ্ছা, স্যারের সাথে কথা বলে দেখতেছি বলে খাবার টেবিল থেকে উঠে চলে আসি। আসলে মনটা অনেক খারাপ আর অনেক কষ্ট লাগতেছে। যাকে আমি পছন্দ করি, আমার মনে রাজকুমারী ভাবি, তার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনারা ভাবতেছেন আমি কেন বলি নাই আমার মনের কথা। আরে কিভাবে বলবো, আমার তো যোগ্যতাই নাই। সে দেখতে অনেক কিউট আর স্মার্ট, যে কোনো ছেলে দেখলে ক্রাশ খাইব। আর তারা অনেক বড় লোক। অর্পিতা এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে, আর আমি মাত্র এইচএসসি পর্যন্ত পড়ছি। তাহলে আপনারাই বলেন কোনো যোগ্যতাই তো নাই আমার। কোন সাহসে তাকে বলি, আপনারাই বলেন। আর এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম ঠিক মনে নাই। সকালে ফজরের আজানে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে নামাজ পড়ে অফিসে গেলাম। স্যারের কেবিনে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? জি স্যার, ভালো আছি। একটা কথা ছিল স্যার। বলো কি কথা? স্যার, আমার কিছুদিনের ছুটি লাগবে। কেন? স্যার, আমার মামাতো বোনের বিয়ে, আর আমি না গেলে আমার ফ্যামিলির কেউ যাইব না, আর মামাও অনেক রাগ করবে। আচ্ছা, কত দিনের? 3-4 দিন। আচ্ছা ঠিক আছে, দিলাম। ধন্যবাদ স্যার। ওকে। তারপর বাসাতে চলে আসলাম আর সবাইকে নিয়ে মামার বাড়িতে যাইতে লাগলাম। আসলে বাসাতে সবাই জানে আমি ওকে পছন্দ করি, কিন্তু কিছু করার নাই। আর আমার সামনে ওর কথা বললে এমন ভাব দেখাতাম যেন আমি ওকে দেখতেই পারি না। যাই হোক, মামার বাসায় যাওয়ার পর, আরে আপা, এতক্ষণের সময় হলো আপনাদের? আর বলিও না, রাস্তায় জ্যাম আর হৃদয়ের ছুটি নিতে দেরি হয়ে গেছে। তা তোমরা কেমন আছো? আমরাও ভালো। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। হৃদয়, কেমন আছিস? জি ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো। মামা মামি ওদের নিয়ে চলে গেল। আমি পুরো বাসাটা দেখে অবাক হয়ে আছি। কত সুন্দর করে সাজানো, অনেক বড় বড় মেহমানরা আসছে। যাই একবার অর্পিতাকে গিয়ে দেখে আসি। গিয়ে দেখি অর্পিতাও অনেক খুশি। আর থাকবেই না কেন, বড় জায়গাতে বিয়ে হইতেছে, আর ছেলেটাও ওর পরিচিত। আর এইসব দেখে আমার খারাপ লাগতেছে, তাই আমি ছাদের উপর গিয়ে সিগারেট খাইতে লাগলাম। আর অনেকক্ষণ ধরে বসে খাইতেছি। হঠাৎ ছোট ভাই এসে বলল, ভাইয়া তুমি এখানে? আর আমি তোমাকে কত জায়গায় খুঁজতেছি। কেন, কি হয়েছে? তুমি নিচে গিয়ে দেখো কি হয়েছে। সাথে সাথে নিচে গেলাম, গিয়ে দেখে কান্নার রোল পড়ে গেছে। কি ব্যাপার আপু, কি হয়েছে? কান্নাকাটি কিসের? অর্পিতার যার সাথে বিয়ে ঠিক হইছে সে আসবে না। কিন্তু কেন?
পুলিশে নিয়ে গেছে। হঠাৎ মামা বলে উঠল, আপা তুমি আমার ইজ্জত বাঁচাও। আমি কি করতে পারি? হৃদয়ের সাথে আমার মেয়ের বিয়েটা দিয়ে দাও, ওকে দাগ লাগিও না। কিন্তু অর্পিতা মানবে, আর ও আমাদের সাথে থাকতেও পারবে না। পারবে, প্লিজ তুমি মানা করিও না। আচ্ছা, তুই যা ভালো বুঝিস। আমার তো খুশিতে নাচতে ইচ্ছা করতেছে। তারপর একটু ভাব নিয়া আমি কহিলাম, না মামা, এটা কিভাবে হয়? আমি ওর যোগ্য নই। দেখ বাবা, তুই এমন করে বলিস না, নইলে এখন আমার মরা ছাড়া উপায় নাই। আমার ইজ্জত সব শেষ হয়ে যাবে। কিন্তু কোনো কিন্তু না। তারপর বিয়ে হয়ে গেল। ওকে আমাদের বাসাতে নিয়ে আসলাম। ভাইরে, ক্রাশের বিয়ে খাইতে গিয়ে নিজেই বিয়ে করে নিয়ে আসলাম। এখন আমি বাহিরে কিছুক্ষণ আড্ডা দিলাম। আপুরা এসে আমাকে রুমে পাঠাইয়া দিল। গিয়ে দেখি বিশাল এক ঘোমটা দিয়ে বসে আছে অর্পিতা। আমি যখনই ঘোমটা সরাতে যাব, তার আগেই অর্পিতা বলে উঠল, ওই তুই আমাকে স্পর্শ করবি না, আমি তোকে স্বামী হিসেবে মানি না। তাহলে বিয়ে করলে কেন? কিভাবে মানা করব? তার আগে তুই ভ্যা 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 করে রাজি হয়ে গেছিস। আর তোর কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার? ছোট লোক ফকিরনি মূর্খ কোথাকার, 2 টাকার ফকির হয়ে চাঁদে হাত দিতে চাস? কি বলতেছো তুমি এইসব? যা বলতেছি তা সব ঠিক বলতেছি। ফকিরনির বাচ্চা, তুই আমার কাছেও আসবি না, আর চেষ্টাও করবি না। আচ্ছা, তোমার ইচ্ছা। আমি এখন ঘুমিয়ে পড়ি। কই ঘুমাবি তুই? কেন, খাটে? না, খাটে আমি থাকবো। তাইলে আমি কই থাকবো? আমি জানি না তুই কই থাকবি, তুই নিচে থাক। বালিশ আমার উপর মেরে ফেলে দিয়ে শুয়ে পড়ল। কি আর করার, মাটিতে শুয়ে পড়লাম। আর ভাবতে লাগলাম কি হবার ছিল আর কি হয়ে গেল। ওর কথাগুলো শুনে আমার অনেক খারাপ লাগলো। এইভাবে বলতে পারলো? আর এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নাই। সকালে আপুর ডাকে ঘুম ভাঙলো। উঠে দেখি অর্পিতা ঘুমিয়ে আছে। বাহ, কত সুন্দর লাগতেছে, একদম পরীর মতো। এই চেহারা দেখলে কেউ বলবে না যে কাল রাতে আমার সাথে এমন করছে। কি রে নবাব, নতুন বউ পেয়ে বুঝি ঘুম থেকে উঠতে মন চায় না? তুমিও না কি যে বলো। তাড়াতাড়ি ওঠ, সবাই বসে আছে তোদের জন্য। 9টা বাজে তো। তুমি যাও, আমরা আসতেছি। তারপর উঠে ফ্রেশ হয়ে এসে দেখি অর্পিতা ঘুমিয়েই আছে। আমি যখনই ওকে হালকা ধাক্কা দিয়ে ডাক দিলাম, লুচ্চা লাফাঙ্গার, কখনো মেয়ে মানুষ দেখিস নাই? মেয়ে দেখলেই খালি টাচ করতে মন চায়। তুমি ভুল ভাবতেছো, আসলে আমি এমন না। আর ডাক দিলাম তাই বলে মারবা? তুই কেমন সেটা তো দেখতেই পারছি। আর শোন, তুই আমাকে তুমি করে বলার অধিকার কে দিছে তোরে? তুমি আমার বউ আর আমি তোমার স্বামী, এখানে অধিকার দেওয়ার কি আছে? আর তুমি আমার ছোট, তোমাকে তুমি করে বলতেই পারি। ওই ফকিরনি কোথাকার, মুখে মুখে তর্ক করবি না। আমি যেটা বলতেছি তুই সেটাই করবি। আচ্ছা, তবে আমার একটা শর্ত আছে। তোর আবার কিসের শর্ত বল শুনি। দেখেন, আমাদের মাঝে যাই হয় না কেন, বাহিরের কেউ যাতে না জানে। আর প্লিজ, আব্বু আম্মু জানলে অনেক কষ্ট পাবে। তাই ওদের সামনে স্বামী স্ত্রীর অভিনয়টা করব। তখন আমি আপনাকে তুমি করে বলবো, আর আপনিও প্লিজ তুমি করে বলবেন। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি ফ্রেশ হয়ে আসতেছি। জি। তারপর অর্পিতা ফ্রেশ হয়ে আসলো। আমি আর অর্পিতা একসাথে গেলাম খাবার টেবিলে। কি রে, এত দেরি হলো কেন? ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। তাড়াতাড়ি বসে পড় খাইতে। আর অর্পিতা মা, তুইও বসে পড়। না আম্মু, আপনারা সবাই আগে খেয়ে নেন, আমি পরে খাবো। কি রে, তোকে যখন ডাকতে গেছিলাম তখন অর্পিতা ঘুম থেকে উঠছিল? ও সজাগ ছিল। আমার কথা শুনে তখন অর্পিতা আমার দিকে তাকিয়েছিল। আচ্ছা অর্পিতা, তুমিও বসো খাইতে। তারপর খেয়ে উপরে চলে আসলাম। তার কিছুক্ষণ পর অর্পিতা আসলো। সরি ওই সময়ের জন্য। কোন সময়? ওই যে তখন না জেনে তোকে থাপ্পড় মারছিলাম তখন। আচ্ছা। আর শোন, আমি জানি আমার রাকিবের একটা কিছু হয়েছে, যার কারণে ও বিয়েতে আসতে পারে নাই। রাকিবটা কে? রাকিবটা কে মানে? ও আমার জান প্রাণ, ওর সাথেই তো বিয়ে হওয়ার কথা ছিল। ভাগ্যের কারণে কি হয়ে গেল। আর তুই তো আমার কাছেও আসার চেষ্টা করবি না। তোর কি যোগ্যতা আছে আমার বিয়ে করার? মূর্খ কোথাকার। আয়নায় নিজের চেহারা দেখেছিস কোনো সময়? কেউ যদি বাহিরে জিজ্ঞেস করে যে আমি কে, তখন তুই আমাকে তোর মামাতো বোন বলবি। বউ কথাটা যেন মুখে ভুলেও না আসে। আচ্ছা। ওর কথাগুলো শুনে নিজের অজান্তেই চোখ দিয়ে যেন কখন যে জল পড়ে গেল বুঝতে পারি নাই। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। এইভাবে প্রায় সময় ও আমাকে অপমান করে। আজ ওদের বাড়ি থেকে নিতে আসবে আমাদের। গেলাম কিছুক্ষণ পর, যাওয়া মাত্রই অনেক মানুষ এগিয়ে নিতে আসছে।
আর বিশাল আয়োজন, বড়লোক বলে কথা। কেমন আছো বাবা? জি ভালো। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। তোমার মা বাবা কেমন আছে? জি ভালো আছে। তোমাকে জামাই পেয়ে আমাকে ভুলে গেছো নাকি? আরে তুই যে কি বলছিস, যা উপরে যা, তোরা ফ্রেশ হয়ে আয়। তুমি আসো আমার সাথে। চলো। ওর পিছু পিছু যেতে লাগলাম। ও রুমের ভিতর নিয়ে গেল। বাহ, ও রুমটা অনেক সুন্দর করে গোছানো, আর রুমে শুধু রামচরণের ছবি দিয়া সাজানো। ওয়াশরুম কোন দিকে? ওইদিকে, কিন্তু আমি আগে যাব, তারপর তুমি। না, আমি আগে যাইব বলে দিলাম দৌড়। এমনি অর্পিতা হাত টান দেওয়াতে সোজা আমি ওর উপরে গিয়ে পড়ি। ওর নিঃশ্বাস আর আমার নিঃশ্বাস এক হয়ে গেল। ও আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর উঠে যখনই আমাকে মারতে যাবে, আমি সোজা ওয়াশরুমের দরজা বন্ধ করে ভিতরে চলে যাই। ওই তুই বাহিরে আয়। তোর এত বড় সাহস আমার উপরে পড়িস? না, আমি তো বেরি হব না। আমাকে কুত্তায় কামড়াইছে নাকি যে বাহির হয়ে কেলানো খাবো? দেখ, তুই যদি বাহিরে না আসিস তাহলে আমি দরজা ভেঙে ফেলবো। আপনার যা খুশি করতে পারেন, আমি বাহির হচ্ছি না। আচ্ছা, আমি তোকে দেখে নিব। রাগের স্বরে বকবক করতে করতে চলে গেল। ফ্রেশ হয়ে রুমে বসে আছি, তখন কাজিন শালাশালি আসলো আর ওদের সাথে আড্ডা দিতে লাগলাম। রাতে অর্পিতা এসে বলল, তোমার জন্য আব্বু আম্মু বসে আছে, খাইতে আসো। আসতেছি। তারপর গেলাম খাইতে। বসো বাবা। অর্পিতা, তুমিও বসে পড়ো খাইতে। না, আমি পরে খাবো। আরে বসো তো। না। আরে এত করে বলছে যখন, জামাই বসে পড়ো খাইতে। আচ্ছা। তখন বাড়লো আরেক ঝামেলা। মানুষ 11 জন আর প্লেট আনছে আমার শাশুড়ি 10টা। আচ্ছা অর্পিতা, তুই দাঁড়া, আমি আর একটা প্লেট নিয়ে আসি। থাক আম্মু, লাগবে না। আমি আর অর্পিতা এক প্লেটেই খাইতে পারবো, তাই না অর্পিতা? আর বাসাতে তো আমরা এক প্লেটেই খাইছি। আমার কথা শুনে মামা মামি হাসতেছে। তারপর আমিও খাইলাম, ওকে খাইয়ে দিলাম। খেয়ে উপরে এসে শুয়ে আছি, তখনই ওই তুই নিজেকে কি ভাবিস? যা খুশি তাই করবি নাকি ছোট লোকের বাচ্চা? যা, উঠ এখান থেকে। তখন আমি গালে হাত দিয়ে বললাম, তাইলে আমি কই থাকবো? তুই কই থাকবি তা আমি বলে দিব নাকি? তাইলে আমি আমাদের বাসাতে চলে যাই। ওই থাম, তুই বারান্দাতে থাক। তোর বাসায় গেলে আবার মা বাবাকে কি বলবো? বারান্দাতে কিভাবে থাকবো? আমার বাড়ির বারান্দা তোর বাড়ি থেকে অনেক ভালো, ফকিন্নি। যা। বালিশ আমার উপর ছুঁড়ে মারলো। তারপর বারান্দায় গিয়ে অনেক কষ্ট করে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসতেছে না। অনেক ঠান্ডা বাহিরে, তাই কষ্ট করেই ঘুমিয়ে পড়লাম। সকালে ফজরের আজানে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে আমি তো পুরাই অবাক। আমার গায়ে কম্বল দেওয়া ব্যাপার কি? কে কম্বল দিল? ভিতরে গিয়ে অর্পিতা ঘুমিয়ে আছে বাচ্চাদের মতো। ওর চুলগুলো ওর মুখে হেসে খেলে বেড়াচ্ছে। বাহ, কত সুন্দর লাগছে। তারপর আমি নামাজ পড়তে গেলাম। কিছুক্ষণ হেঁটে বাসায় ফিরলাম, দেখি অর্পিতা নিচে বসে আছে। আপনি কি রাতে আমার শরীরে কম্বল দিছিলেন? না, আমি কেন দিব? আপনি দিছেন। আপনি না দিলে কে দিবে? তোর শরীরে আমার কম্বল দিতে বয়েই গেছে। তাইলে এই বাড়িতে ভূত আছে নাকি? ওই তুই বেশি কথা বলিস কেন? এমনি মামা এসে বলল। আরে তোরা এখানে বসে আছিস, চল নাস্তা করবি। তারপর নাস্তা করতে বসে। আম্মু, আজ আমি শপিং করতে যাব। যা তাইলে। ড্রাইভার তো ছুটিতে আছে, কিভাবে যাব? সাথে হৃদয়কেও নিয়ে যা, ও ড্রাইভ করতে পারে। আমার যাওয়ার কি দরকার? ওই বেশি কথা না বলে তাড়াতাড়ি বের হও। গাড়িতে উঠে আমি ওকে বললাম যে, আচ্ছা আমাকে সাথে নিলা কেন? তোকে সাথে নিতে বয়েই গেছে, ড্রাইভারও নাই, আর একা গেলে আব্বু আম্মু সন্দেহ করবে তাই। ও আচ্ছা। তারপর শপিং মলে গেলাম, গিয়ে গাড়িটা পার্ক করে আসলাম। আর অর্পিতা কাপড় কিনতে লাগলো। হঠাৎ কেউ একজন আমায় পিছন দিক দিয়ে ডাক দিল। তাকিয়ে তো আমি পুরা অবাক। আরে হৃদয়, কেমন আছো? চিনতে পারছো? ভালো আছি। তুমি মনি না? আর কেমন আছো? কি খবর? ভালোই তো, চিনতে পারছো। আমি ভাবছি চিনবে না। আরে না, তা কি খবর? ভালো। পড়ালেখা বিদেশ থেকে শেষ করে আসলাম। ও ভালো। তা তুমি এইখানে? এই তো একটু কাজ আছে তাই। তুমি এইখানে? আরে কতদিন ধরে ঘোরাঘুরি হয় না দেশে, তাই ভাবলাম ঘুরে নেই, আর কিছু শপিংও করতে আসলাম। ওর সাথে আরো হেসে কথা বলতে লাগলাম। আমি ওই দিকে তাকিয়ে দেখি অর্পিতা এমন রাগী চেহারা নিয়ে আসতেছে, আমাকে এইখানে খেয়ে ফেলবে মনে হয়। ও আমার একদম কাছে চলে আসা মাত্রই আমি মনিকে বললাম, মনি, এ হলো আমার বউ থুক্কু, আমার মামাতো বোন। হাই,
আমি ইতিহাস চৌধুরী মনি। হাই, আমি অর্পিতা খান অর্পা। ওহ, নাইস মিট ইউ। সেম টু। আচ্ছা, তাইলে তোমরা শপিং করো, পরে কথা হবে। তারপর মনি চলে গেল। তখন ওই, তুই এই মেয়ের সাথে হেসে হেসে কি এত কথা বললি? তেমন কিছু না। মিথ্যা কথা বলিস কেন? মেয়ে দেখলেই খালি লুচ্চামি করতে মন চায়। লুচ্চা কোথাকার। ওই, আপনি খালি আমাকে অপমান করেন কেন? তোকে অপমান করতে আমার বয়েই গেছে। যে যেমন তাকে তো তেমন বলাই লাগে। আর বেশি কথা না বলে ব্যাগগুলা ধর, আমি একা শপিং করে ক্লান্ত হয়ে গেছি। চলেন। তারপর অর্পিতাকে সোজা বাসাতে নিয়ে চলে আসলাম। পরের দিন সকালে, মামা কাল আমার অফিস খোলা, চলে যাইতে হবে। আরেকদিন থেকে যাও। না, কাল অনেক কাজ আছে, যাইতেই হবে। পরে আরেকদিন আসবো। এক কাজ করো, তুমি আমার অফিসে জয়েন করো, আজ থেকে আমারটা সামলাও। না থাক, ধন্যবাদ, ওইখানেই ভালো আছি। তারপর অর্পিতা রেডি হয়ে আসলো। তারপর বিদায় নিয়ে চলে আসলাম। রাতে ঘুমানোর জন্য বিছানায় শুয়ে আছি, তখন ওই, তুই এখানে শুয়ে আছিস কেন? এটা আমার বাড়ি, আমি কই থাকবো এটা আমার ব্যাপার। আপনার বাড়িতে তো আমাকে বারান্দায় শুয়াইছেন, তো তো এইখানে আমি থাকবো? ওই, একদম বেশি কথা বলবি না। থাপ্পড় দিয়ে দাঁতগুলো সব ফেলে দিব, বেয়াদব কোথাকার। আর তুই যদি আমাকে এখানে থাকতে না দেস, তাহলে আমি চিৎকার করব। করেন, তাতে আমার কি? ওই, ভাব মারিস না। চিৎকার করে বলবো তুই আমার গায়ে হাত তুলছিস। তখন নিশ্চয়ই জানিস ফুফা ফুফি তখন কি করবে। হায় আল্লাহ, কে বলল আমাকে এই ক্রিমিনাল মেয়েকে বিয়ে করতে? ওই, তুই কি বললি? কই কিছু না তো। গুড বয়। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে অফিসে চলে গেলাম। অফিসে যাওয়া মাত্রই কিরে, কেমন আছিস? আর দেরি করে আসলি কেন? সে অনেক কথা, সব পরে বলবো। আচ্ছা শুন, অফিসে নতুন ম্যাডাম আসছে। স্যারের মেয়ে অনেক কড়া। স্যার কই তাইলে? স্যারের শরীর ভালো না, আর তার মেয়ে বিদেশ থেকে লেখাপড়া করে আসছে। ও আচ্ছা। কেবিনে গিয়ে বসলাম। এমনই সময় পিয়ন এসে বলল, ম্যাডাম আপনাকে ডাকতেছে। আচ্ছা আপনি যান, আল্লাহই জানে নতুন ম্যাডাম কেমন জানি, কি জানি বলে কে জানে। আসতে পারি ম্যাডাম? আসেন। আমি ভিতরে গিয়ে বড়সড় একটা ধাক্কা খেলাম। আরে মনি, তুমি এইখানে? আমার আব্বুর অফিস এটা, কিন্তু তুমি এখানে? তোমার আব্বুর কারণেই তো আমার জবটা এখনো আছে। মানে? লেখাপড়া তো তেমন করি নাই, আর কোনো জব পাইতেছিলাম না, যোগ্যতাও তেমন নাই, মাত্র এইচএসসি দিয়া আর জব পাওয়া যায়? কেন? তুমি তো আমার সাথে পড়তা, পরে আর পড়ো নাই। না। কেন? তা অনেক কথা, অন্য কোনো দিন বলবো। আচ্ছা, বাবা বললো তুমি বাবার একমাত্র বিশ্বাসভাজন লোক। কি জানি স্যার আমাকে কেন বিশ্বাস করে এত। তারপর মনির সাথে কিছুক্ষণ কথা বলে আমার কেবিনে গিয়ে কাজ করতে লাগলাম। কাজ করে রাতে বাসাতে ফিরলাম। কিরে, আজ এত দেরি যে? একটু কাজ ছিল। আচ্ছা যা, ফ্রেশ হয়ে খেতে আয়। উপরে গিয়ে দেখে অর্পিতা ফোন টিপাটিপি করতেছে। আমাকে দেখে একবার আমার দিকে তাকাইলো না। ফ্রেশ হয়ে এসে দেখে অর্পিতা নাই, মনে হয় নিচে গেছে। আম্মু, আমি কাল থেকে কলেজে যাব। আচ্ছা, কিন্তু এইখান থেকে তো কলেজ অনেক দূরে, কিভাবে যাইবি মা? তোমার ছেলে নিয়ে যাবে। আমি কিভাবে নিব? মোটর সাইকেল কিনো একটা। আমিও নিশ্চুপ, সবাই নিশ্চুপ, কারণ মোটর সাইকেল কিনবো কিভাবে? কিন্তু মা। বুঝলাম টাকা নেই, তো আমি আব্বুকে বলতেছি দিতে। না, লাগবো না, আমার কাছে আছে। আচ্ছা, তাইলে হৃদয় একটা মোটরসাইকেল কিনে ফেল। জি আম্মা। খেয়ে উপরে চলে আসলাম, আর শুয়ে ভাবতে লাগলাম কিভাবে কিনবো। তখন যদি এই কথা না বলতাম, আব্বু আম্মু অনেক লজ্জা পেত। আমাকে একটা কিছু করতেই হবে। আর এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম ঠিক মনে নেই। সকালে অর্পিতার ডাকে ঘুম ভাঙলো। ওই ওঠ, আমি কলেজে যাব। কখন যাব? উঠতেছি। উঠে খেয়ে আমি বাহিরে দাঁড়িয়ে রইলাম। এমনই সময় অর্পিতা নেমে আসলো। বাহ, একদম পরীর মতো লাগতেছে। সবকিছু ম্যাচিং করে পড়ছে, কালো শাড়ি, কালো চুড়ি, কালো টিপ। আসলে সুন্দর মানুষগুলোকে কালো জিনিস পরলে অনেক সুন্দর লাগে। আমি তো হা হয়ে আছি। ও হ্যালো, কি দেখতেছো? কই কিছু না তো। আমি দেখতেছিলাম তুই আমাকেই দেখতেছিলি। আপনাকে দেখতে আমার বয়ে গেছে। দেখবি না, দেখলে চোখগুলো তুলে ফেলবো। চল এবার। একটা রিক্সা ডেকে ওকে কলেজে নিয়ে গেলাম। কিরে, জামাইকে পেয়ে আমাদের বুঝি ভুলে গেছিস? কি যে বলিস তোরা, খালি আজ এরা কথা।
তা দুলাভাই দেখতে তো মাশাল্লাহ। কিভাবে এমন একটা কিউট জামাই পাইলি? ওই নজর দিবি না বলে দিলাম। আচ্ছা তাইলে তোমরা কথা বলো, আমি অফিসে চলে যাই, দেরি হয়ে যাচ্ছে। যাও। তারপর অফিসে আসলাম, এসে কাজ করতে লাগলাম, কিন্তু কিভাবে বাইক কিনবো ভাবতে লাগলাম হঠাৎ। কিরে হৃদয়, কি ভাবছিস? দোস্ত, আমি একটা বিপদে পড়ে গেছি। কি বল আমাকে। আমার একটা বাইক কিনতে হবে, অনেক প্রয়োজন। তাইলে কিনে ফেল। কিন্তু আমার কাছে তো এত টাকা নাই। কত আছে? 30,000 হবে। কিস্তিতে নেই? কত লাগবে তাইলে? 45,000 ক্যাশ দিতে হবে, বাকিটা কিস্তিতে। তাইলে আর 15,000? আমি এখন দেই, কিছুদিন পর আমাকে দিয়ে দিস। ধন্যবাদ দোস্ত, তোকে অনেক। হ্যাঁ, বিকালে লাইনে আসিস। তারপর কাজ করে দুপুর হয়ে গেল। অর্পিতাকে একটা ফোন দেই, দেখি কি করে। রিং হচ্ছে। হ্যালো। বল, কিসের জন্য ফোন দিছস? কি করো? কি করি তোকে বলতে হবে? আজ এরা কথা বাদ দিয়ে বল, ফোন দিছস কেন? না এমনি। না এমনি এমনি মানে? মেন্টাল কোথাকার, ফোন রাখ। কেটে দিলাম। ওর কথাগুলো শুনে মনটা খারাপ হয়ে গেল। কিছুক্ষণ পর পিয়ন এসে বলল, যান আপনি, আসতেছি। ম্যাডাম ডাকছেন আমারে? আসো। আর তুমি আমাকে ম্যাডাম বলো কেন? আর আপনি না, তুমি করে বলবা। তা কি করে হয় ম্যাডাম? আপনি আমার মালিক আর আমি শ্রমিক। যেটাই হোক, আজ থেকে আমার নাম বলে ডাকবা, আর তুমি করে বলবা, নইলে খবর আছে। আচ্ছা ঠিক আছে। বসো, একসাথে লাঞ্চ করব। আরে না, ধন্যবাদ বলার জন্য। কেন, তুমি লাঞ্চ করে ফেলছো? না, বাহির থেকে করে নিব। আরে তাইলে আসো তো। না, আপনি খান। আবার আপনি? সরি, তুমি খাও। না, আসো। আর তোমার জন্য খাবার আনা হয়েছে, সো তাড়াতাড়ি আসো। কিন্তু? কোনো কিন্তু নয়। তারপর ওর অনেক জোরাজোরিতে খাইলাম। খেয়ে আমার কেবিনে গিয়ে কাজ করে বিকালে দেখে অর্পিতা ফোন দিছে। শোন, তোর কলেজে আসা লাগবে না, আমি বাসাতে চলে যেতেছি। তুমি একা যাইতে পারবে? চিন্তা করার দরকার নাই, রিক্সা নিয়ে চলে যাব। আচ্ছা। আর কিছু কাজ করে হাকিমকে সাথে নিয়ে বাইক কিনতে চলে গেলাম। কিনে বাসায় ফিরলাম। বাইক দেখে আব্বু আম্মু অনেক খুশি। ফ্রেশ হয়ে খেয়ে উপরে গেলাম। কি ব্যাপার, অর্পিতাকে আজ এত খুশি লাগতেছে কেন? হ্যালো, আজ আপনাকে এত খুশি লাগতেছে কেন? কারণ আছে, সময় হলেই বলবো। এখন বলা যাবে না বুঝি? না, এত কথা বলো না তো, তুমি ঘুমাও, সকালে কলেজে যেতে হবে। আমি তো পুরাই অবাক ওর কথা শুনে। আমাকে তুমি করে বলতেছে, ব্যাপার কি? ওই কি ভাবো, ঘুমাও। তারপর ঘুমাইয়া গেলাম। সকালে ঘুম থেকে উঠে অর্পিতাকে কলেজে দিয়ে আমি অফিসে চলে গেলাম। গেইটে মনির সাথে দেখা। আরে হৃদয়, কেমন আছো? ভালো, তুমি? আমিও ভালো। তারপর আমার কেবিনে গিয়ে কাজ করতে লাগলাম। দুপুরে অর্পিতা ফোন দিল। বলেন। শোনো, আমি কলেজ থেকে বাসাতে চলে যাব, আর হ্যাঁ, বিকেলে তাড়াতাড়ি চলে আসবা, আজ আমরা ঘুরতে যাব। আচ্ছা, রাখি তাহলে। আচ্ছা। আহা, আমার যে খুশি লাগতেছে অর্পিতা আজ আমার সাথে ঘুরতে যাবে। বিকেল অফিস থেকে তাড়াতাড়ি বাহির হয়ে গেলাম। গিয়ে দেখে অর্পিতা এমন ভাবে সেজে গুজে আছে, যে কোনো ছেলে দেখলে ক্রাশ খাইবো। তারপর ফ্রেশ হয়ে বললাম, কোথায় যাবে বলো? রেস্টুরেন্টে চলো। কোন রেস্টুরেন্ট? তারপর গেলাম রেস্টুরেন্টের ভিতর। গিয়ে তো আমি পুরো অবাক। অর্পিতা দৌড়ে গিয়ে একটা ছেলেকে জড়িয়ে ধরলো। আর বলতে লাগলো, জান, তুমি বিয়ের দিন আসো নাই কেন? তোমাকে আমি কত মিস করছি জানো? তোমার জন্য আমার কষ্ট হয়েছে। এই ছোট লোকের সাথে আমার বিয়ে হয়েছে, অশিক্ষিত একটা মূর্খের সাথে আমার থাকা লাগতেছে। এগুলো শুনে আমি তো পুরাই অবাক হয়ে গেছি। লজ্জায় আমার মাথা নষ্ট হয়ে যাইতেছে। হ্যালো মিস্টার, কেমন আছেন? জি, ভালো আছি। আমরা কিছু কথা বলে নেই। আর তুই খাবি কিছু? না, আপনারা খান, আমি দাঁড়িয়ে আছি। তোর পেটে তো আবার এসব হজম হবে না, জীবনেও তো মনে হয় খাস নাই। আমি নিশ্চুপ, কোনো কথা বলার মতো ভাষ্য নাই। অঝর পানি পড়তেই আছে। তারপর ওরা অনেকক্ষণ কথা বলল। বাই জানো। ওকে, নিজের যত্ন নিও। আরে তুমি ভেবো না, কিছুদিন পর ডিভোর্স হয়ে গেলে তো আমরা আবার এক হয়ে যাব। আর এসব ফালতু মানুষ আমার কাছে তো ভুলেও আসতে পারবে না। আমাকে উদ্দেশ্য করে বলল, তাহলে যাই। তারপর রাকিব চলে গেল। আপনারা হয়তো ভাবছেন আমি এত অপমান সহ্য করছি কেন। আসলে আমার আম্মু একবার হার্ট অ্যাটাক করছেন। আর এখন যদি এগুলো শুনেন তাহলে কি যে হবে আল্লাহই ভালো জানেন। তা না হলে তো থাক, আর বললাম না। ভাবছিলাম ও হয়তো বদলে যাবে, কিন্তু ওর অপমান তো দিন দিন আরো বাড়ছে। দাঁড়িয়ে আছিস কেন? চল। চলো। চল, বাসাতে যেন এই ব্যাপারে কিছু না জানতে পারে। গুড বয়। তারপর অর্পিতাকে বাসাতে নিয়ে গেলাম। কি রে, কোথায় ঘুরলি তোরা? আপু, আর বললেন না, আপনার ভাই যেভাবে সেজে গুজে গেছে, সব মেয়ে ওর দিকে তাকিয়ে আছে, তাই শুধু ফুচকা খেয়ে চলে আসছি। আমি ওর কথা শুনে বেকুব হয়ে আছি। এত সুন্দর করে কেউ মিথ্যা কথা বলতে পারে? কেন, হিংসা হয় তোমার? বারে, আমার স্বামী, তাহলে আমার হিংসা হবে না তো কার হবে? আপু, আমি একটু বাইরে যাইতেছি, কাজ আছে। তোমার আবার কিসের কাজ? দরকারি কাজ। আচ্ছা যা।
তারপর হাকিমকে ফোন দিয়ে বললাম নাইট ক্লাবে আসতে। ও আসলো কিছুক্ষণ পর। কিরে নাইট ক্লাবে ডাকলি? দোস্ত আমি শেষ, আমার জীবনটাও শেষ। কি হয়েছে আমাকে খুলে বল। আজ আমি যোগ্যতাহীন বলে এইভাবে আমাকে অপমান করতেছে। আরে বল আমাকে কি হয়েছে। তারপর হাকিমকে সব খুলে বললাম আর অনেক ড্রিঙ্ক করলাম। হ্যাঁ দোস্ত বুঝলাম, আসলে বড় লোকরা এমনই হয়, আমাদের মতো ছোট মধ্যবিত্তরা কোনো দাম নেই তাদের কাছে। শালা দুনিয়ার সব মানুষগুলো স্বার্থপর। অনেক রাত হয়েছে, বাসাতে চল। না যাব না, তুই যা। 12টা বাজে। নারে গিয়ে কি করব, আর তার থেকে ভালো এখানে শান্তিতে ঘুমাইবো। তোর নেশা বেশি হয়ে গেছে, আর বাসা থেকে তোর ফোন আসতেছে। কে দিতেছে ফোন? অর্পিতা 6টা ফোন দিছে। কেন আবার অপমান করব? তারপর হাকিম আমাকে বাসাতে নামিয়ে দরজার কাছে নিয়ে গেল। দরজায় বেল চাপতেই কি হয়েছে ওর? হালকা ড্রিঙ্ক করছে, আর কি কোনো সময় করে নাই তো, তাই এমন হয়ে গেছে। তারপর আমাকে রুমে দেখেও চলে গেল। ওই তুমি আমার কাছে ফোন দিলা কেন? ওকে ফোন দিতে আমার বয়ে গেছে, আব্বু আম্মু জিজ্ঞাসা করব তাই দিছি। আর তুই এত রাতে মদ খেয়ে বাসাতে আসছিস কেন? তো তোর কি হয়েছে? আমি আমার বাসাতে আসছি। ওই তুই কি বললি? যা বললাম তাই শুনছস। এই বলে ওর দিকে আগাইতে লাগলাম। ওই তুই আমার কাছে আসতেছিস কেন? তুই আমার বউ, আমি তোর কাছে আসবই। মানে ভালো হইতেছে না। ঠিক হইতেছে। এই বলে যখনই ওকে কিস করতে যাব এমনই চল আফাঙ্গার কোথাকার, তুই আমাকে ডিভোর্স দিবি। এই বলে আমার উপর বালিশ চাক্কা মারলো। আমার ঠোঁট কেটে রক্ত পড়তে লাগলো, কারণ থাপ্পড় এত জোরে দিছে যে ঠোঁটটা অনেকটা কেটে গেছে। আর আমি এই রক্ত পড়া নেই, ঘুমিয়ে পড়লাম। সকালে ফজরের আজানে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি ঠোঁটে মলম লাগানো। কি ব্যাপার, মলম লাগাইলো কে? মনে হয় অর্পিতা, কিন্তু থাপ্পড়টা তো ওই দিছে, ও লাগাবে কেন? নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে হাঁটাহাঁটি করে বাসায় ফিরলাম। নাস্তা করতেছি এমনই সময়। কিরে তোর ঠোঁটে কি হয়েছে? আরে বইলো না, মোবাইল টিপাটিপি করে রুমে আসতেছি, দরজার সাথে ধাক্কা খেয়ে হালকা কেটে গেছে। তাইলে তো কপালে ব্যথা পাইতি, ঠোঁটে কেন? আরে দরজার গ্রিলে লেগে গেছে আগে ঠোঁট, আর আমি ব্যথা। ওই তুই এত কথা বলতেছিস কেন? মা অর্পিতা, তুমি মনে করে ওকে মলমটা লাগিয়ে দিও, নয়তো জীবনেও লাগাবে না। আচ্ছা আম্মু, আপনি চিন্তা করবেন না। আমি কি বাহিরে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি, এমন সময় অর্পিতা আসছে রেডি হয়ে কলেজের জন্য। সরি, কাল রাতে নেশাখোরের মতো এমন আচরণ করার জন্য। মাথা ঠিক ছিল না। ঠিক আছে চল এইবার। তারপর ওকে বাইকে বসিয়ে কলেজে যাইতেছি। ওরে জিজ্ঞাসা করব রাতে মলমটা লাগাইছিল নাকি। এমনই সময় ওর ফোন আসছে। হ্যালো জান, বলো। স্পিকারের সাউন্ড কম ছিল, তাই ওই পাশ থেকে কি বলতেছে শুনতে পাই নাই। আমি কলেজে যাইতেছি। তারপর ওকে দিয়ে আমি অফিসে চলে গেলাম। আর জিজ্ঞাসা করার সাহস পাই নাই। অফিসে এসে কাজ করতে লাগলাম। দুপুরে পিয়ন আসছে, স্যার আপনাকে ম্যাডাম ডাকে। আসতেছি। তারপর গেলাম ম্যাডামের কেবিনে। মনি আমাকে ডাকছিলে? আসো, লাঞ্চ করব। না তুমি করো। আরে আসো। দেখো, প্রতিদিন এইভাবে তোমার সাথে লাঞ্চ করলে অফিসের লোকেরা কি বলবে? আরে অফিসের লোকেরা কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না, তুমি আসো। না আমি বাইরে করে নিব বলে চলে আসতে লাগলাম। তখনই ওই হৃদয়, দাঁড়াও, তোমার ঠোঁটে কি হয়েছে? কই কিছু না তো। তোমার ঠোঁট অনেক ফোলা আর অনেক কেটে গেছে কিভাবে? ও দরজার সাথে ধাক্কা খেয়ে। মিথ্যা বলো কেন? আমি জানি এটা অন্য কারণে কেটে গেছে। আমাকে বলো কি হয়েছে। আমি সত্যি বলতেছি। দেখো, তুমি যদি সত্যিটা আমাকে না বলো তাহলে আর কোনোদিন তুমি আমার সাথে কথা বলবে না। কি বলো এইসব? ঠিক বললাম। তারপর মনিকে আমার আর অর্পিতার কথা যা আছে সব খুলে বললাম। দেখো, দুনিয়াতে কেউ কখনো পারফেক্ট হয়ে জন্মায়নি, পারফেক্ট করে নিতে হয়। কিন্তু কেউ করে কেউ না। যদি তোমাকে বলে ইউ আর নট পারফেক্ট ফর মি, তাহলে তুমি কষ্ট পেও না, মন খারাপও করো না এই ভেবে যে তুমি তার যোগ্য না। কিন্তু একটা কথা তুমি মাথায় রেখো, ঘি যতই দামি খাবার হোক না কেন, কুকুরের পেটে তা সয় না। সেও বলে দিস ইজ নট পারফেক্ট ফর মি। এখন আসো তাহলে লাঞ্চ করি। তারপর ওর সাথে লাঞ্চ করে আমার কেবিনে চলে গেলাম। গিয়ে কাজ করতে লাগলাম। সন্ধ্যায় অর্পিতা ফোন দিছে। বলেন। কই তুই? অফিসে আছি। তাড়াতাড়ি এসে আমাকে কলেজ থেকে নিয়ে যা। আপনি যান নাই এখনো? না। আচ্ছা আসতেছি। যদিও ইচ্ছে ছিল না, তারপরও কলেজে গেলাম। গিয়ে দেখি মহারানী দাঁড়িয়ে আছে। এতক্ষণ লাগে আসতে? এই তো একটু কাজ ছিল। চল। ওই কোথায় যাস? ওইদিকে। কেন, বাসাতে? না, কুলিয়ারচর পার্কে চল। কেন? রাকিব আমার জন্য অপেক্ষা করতেছে। তাইলে আমাকে আসতে বললেন কেন? তো আমি কিভাবে যাব আর বাসাতে কি বলবো, তাই তোকে ডাকছি। এখন ভাবনা মেরে চল। তারপর পার্কে গেলাম। যাওয়া মাত্রই জানো কতক্ষণ অপেক্ষা করতেছি। সরি জানু। ওরা কথা বলতে লাগলো, আর তা দেখে আমার অন্তর পুড়ে ছাই হতে লাগলো। অনেক কষ্ট লাগতেছে এই ভেবে যে স্বামী হয়ে বউকে আর একজনের সাথে প্রেম করার জন্য নিয়ে আসতে হয়। হঠাৎ পিছন থেকে কে জানি ডাক দিল। ফিরে দেখি মনি। আরে তুমি এইখানে? এই তো, এনাদের নিয়ে আসলাম, অর্পিতা আর রাকিব। ইনি হলেন আমার বস। হাই, আমি অধরা ইতিহাস চৌধুরী মনি। হাই, আমি রাকিব, অর্পিতার বিএফ।
ও আচ্ছা, তা তুমি এখানে দাঁড়িয়ে কি ওদের টাঙ্কি মারা দেখো? ওইদিকে চলো, তোমার জন্ম কাউকে বিনোদন দেওয়ার জন্য হয় নাই। সো কেউ তোমাকে পছন্দ করুক আর নাই করুক, তাতে তোমার কিছু যায় আসে না। অর্পিতার দিকে তাকিয়ে কথাগুলো বলে আমার হাত টেনে নিয়ে চলে যাইতেছে ভিতরে। আর ওইদিকে দেখি অর্পিতা রাগে চোখ লাল করে ফেলছে, মনে হইতেছে উঠে আমাকে খেয়ে ফেলবে। চেয়ার রেখে উঠে গেল। চলো ফুচকা খাই। না, তুমি খাও। আরে চলো তো, অনেকদিন ধরে খাই না। কিন্তু কোনো কিন্তু না, চলো তো। চলো। তারপর 2 প্লেট ফুচকা নিলাম। আমরা ফুচকা খাচ্ছি, হঠাৎ পিছন থেকে শার্টের কলার ধরে কে জানি টান দিছে। ফিরে দেখি অর্পিতা। ওই বাসাতে চল। দেখেন না ফুচকা খাইতেছি, আপনি যান। ওই কি বললি তুই? তাড়াতাড়ি বাসাতে চল। আরে আপনি যান না আপনার বিএফের সাথে, কেন বেচারা ফুফাতো ভাইটারে বিরক্ত করতেছেন? আমি কার জন্য যাব না যাব তা আপনাকে বলতে হবে নাকি? ওই তুই চল। ওই আপনি জানতো, আমি ম্যাডামের সাথে কথা বলে আসতেছি। না, চল এখন। ওই আপনি কি শুরু করছেন? ভুলে যাবেন না আমি ওর বস, আমি যেটা চাই ও সেটাই করবে। ওই আপনি চুপ থাকেন। আপনিও ভুলে যাবেন না আমি ওর বউ। না কিছু না, ওই তুই চল। এই বলে আমার হাত টেনে চলে আসতে লাগলো। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, হাতটা এমনভাবে ধরছে যে আমি ছুটতে পারতেছি না। কি হচ্ছে, আমার হাত ছাড়েন। ছাড়তেছি, তুই বাসাতে চল আগে। চলেন। তারপর ওনাকে বাসাতে নিয়ে আসতে লাগলাম। বুঝলাম না কি হলো, হঠাৎ জিগাইবো কি হয়েছে। জিজ্ঞাসা করি, কি হয়েছে আপনার? রাকিবের সাথে ঝগড়া হয়েছে নাকি? কি তুই ভাবলি কি করে রাকিবের সাথে ঝগড়া হইব আমার? তাইলে এমন করতেছেন কেন? কেমন করতেছি? আমাকে এইভাবেই নিয়ে আসলেন কেন? শরীরটা ভালো লাগতেছে না তাই। কেন, কি হয়েছে আপনার? শরীর বেশি খারাপ লাগতেছে? হইছে, আর ন্যাকামো করা লাগবো না। বাইক থামা, এসে পড়ছি। রাতে খাওয়ার পর আমার রুমে বসে মোবাইল টিপছি, তখন তোর রাতে শীত করে ফ্লোরে থাকতে তাই। করে তো। এখন কাটা গায়ে লবণ ছিটা দিতে আইছেন? ওই তুই উল্টা পাল্টা কথা বলিস কেন? উচিত বললে উল্টাপাল্টা কথা। আর এমন আল্লাহ দেখাইতেছে মনে হয় ওনার সাথে থাকতে দিবে। কি তুই আমার সাথে থাকবি? হাসেন কেন, আজাইরা ঘুমান। তখনই অর্পিতার ফোন আসছে। জানু বলো। ডিনার করছি, তুমি করছো? এই তো শুয়ে আছি। আরো অনেক কথা বলতে লাগলো। তখনই আমার ফোনটাও বেজে উঠলো। দেখি মনি ফোন দিছে। হ্যালো মনি, বলো। ডিনার করছো? তুমি করছো? এই তো শুয়ে আছি, তুমি কি করো? এই তো তোমার কথা ভাবি। এই কথা শুনে তো ভ্যাবাচাকা খেয়ে গেলাম। আমার কথা ভাবো মানে? তুমি বুঝবে না বোকারাম, কি দিয়া খাইছো সেটা বলো। খেয়েছি। ওর সাথে আরো অনেক কথা বলতে লাগলাম। হঠাৎ আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। ওই কি হলো, আপনি আমার ফোন নিছেন কেন? তুই ফোন দিয়ে কার সাথে রঙে ঢঙে এত কথা বলিস? কেন, মনি ম্যাডামের সাথে। ফোন দেন আমার। না দিব না, তুই ঘুমা, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। তা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমার মোবাইল দেন। না দিব না। আমার মোবাইল দিতে বলছি। তুই যদি আর একবার ফোনটা দিতে বলিস, একটা আছাড় দিয়ে মোবাইলটা ভেঙে ফেলবো। আমি আর কিছু বললাম না। আচ্ছা বুঝলাম না, মেয়েটা এমন করতেছে কেন? সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে হাঁটাহাঁটি করে নাস্তা করে বাহিরে দাঁড়িয়ে থাকলাম অর্পিতার জন্য। বাহ, এটা তো দেখি একটা পরী আসতেছে। আমি তো পুরাই ওয়াও। কেমন লাগতেছে আমাকে? জানি না, রাকিবকে জিজ্ঞাসা করেন কেমন লাগতেছে। তারই তো জিগাইবো, আর তুই কিভাবে জানবি? তুই কি ভালো মন্দ বুঝিস? জানি না, চলেন। সুযোগ পাইলে অপমান করতে শুরু করে দেয়। কি? কিছু না, চলেন, আমার দেরি হইতেছে। তারপর ওকে কলেজে দিয়ে আমি চলে গেলাম। অফিসে গিয়ে কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর মনি আসলো। হৃদয়, কেমন আছো? ভালো, তুমি? ভালো। আসলে সরি, কালকে অর্পিতা এমন করার জন্য। না, আমি কিছু মনে করি নাই। সত্যি কিছু মনে করো নাই? না, বাট আজ আমাকে ঘুরতে নিয়ে যাইতে হবে। কিন্তু কাজ আছে তো। আচ্ছা ঠিক আছে, কিছু কাজ করলাম। দুপুর হয়ে গেল। অর্পিতাকে একটা ফোন দিব? না থাক, আজাইরা অপমানিত হওয়ার দরকার নাই কোনো। কাজ করতে করতে বিকাল হয়ে তখনই মনি আসছে। ওকে নিয়ে রেস্টুরেন্টে গেলাম, কিন্তু গিয়ে যা দেখলাম আমি পুরাই অবাক। তারপর ফোনটা বের করে সবকিছু ভিডিও করলাম। এইগুলো এখন বলা যাবে না। মনিকে নিয়ে অনেক ঘুরলাম, অনেক মজা করলাম। আর ওই দিক দিয়ে অর্পিতা অনেক ফোন দিছে, আমি ধরি নাই। আসলে মনির মনটা অনেক ভালো। ওকে নিয়ে ঘুরে আজ আমার মনটা অনেক ভালো লাগতেছে। তারপর ওকে বাসাতে দিয়ে আমি বাসাতে চলে আসলাম। গিয়ে দেখি অর্পিতা বাসাতে বসা। কই ছিলা সারাদিন? আপনাকে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। ওই তুই কি বলতে চাচ্ছিস? আর ফোন ধরস নাই কেন? ব্যস্ত ছিলাম। কিসের ব্যস্ত? ফোন ধরার টাইম নেই। মনিকে নিয়ে ঘুরতে গেছিলাম। কি? যান সরেন, আমি ক্লান্ত, ফ্রেশ হতে যাব। এই তুই দাঁড়া। কে শুনে কার কথা? আমি সোজা রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। রাতে অনেক ডাকছে খাইতে, আমি খাই নাই। ঘুম থেকে উঠে আমি পুরাই অবাক। এ কি, আমি খাটে শুয়ে আছি, আমি অর্পিতা রুমে নাই। তাহলে কি অর্পিতা আমার সাথে থাকছে নাকি? কি জানি, সে যেখানে খুশি সেখানে থাকুক, তাতে আমার কি। ফ্রেশ হয়ে গিয়ে নাস্তা করে আমি বাহিরে দাঁড়িয়ে আছি। তখনই বাহির হয়ে আসলো, আমি বাইকে গিয়ে বসলাম। তুই কালকে আমার কথার উত্তর দিলি না কেন? ওই আপনি চুপ থাকবেন?
বেশি কথা বললে আপনাকে রেখে চলে যাব বলে দিলাম। অর্পিতা আর কোনো কথা বলল না। ওকে দিয়ে এসে আমি গিয়ে কাজ করতে লাগলাম। বিকেলে অর্পিতা ফোন দিছে। হ্যালো। ওই কই তুই? অফিসে। তাড়াতাড়ি আয়, কেন? এক জায়গাতে যাব। না পারবো না, অনেক ব্যস্ত আজ। আমি কিছু জানতে চাই না, তুই আসবি ব্যাস। পারবো না, রাকিবকে বলো নিয়ে যাইতে। আমিও বাসাতে যাব না। এই বলে ফোন কেটে দিল। দুর্বল, এই মেয়ে কি শুরু করছে। তারপর যাইতে বাহির হইব তখনই মনি হাজির। কই যাও? এই তো এক জায়গাতে। কোথায়? অর্পিতাকে কলেজ থেকে আনতে। কোন কলেজে পড়ে? কুলিয়াচর ডিগ্রি কলেজ। আমার ওইদিকে একটা কাজ আছে, প্লিজ আমাকে তোমার সাথে নিয়ে যাও। আচ্ছা চলো। আমি বুঝি না, নিজের গাড়ি থাকতে আমার সাথে কেন যাইব। ওকে নিয়ে গেলাম। ও একটা বাড়ির সামনে থামাইতে বলল। ওকে নামিয়ে যখনই বাইকে উঠতে যাইব এমনই সময় পিছন থেকে কে জানি আমাকে পিছনে টান দিয়ে থাপ্পড় মারলো। ফিরে দেখি অর্পিতা। এই তোর ব্যস্ত, অনেক কাজ অফিসে, লজ্জা করে না লুচ্চা লাফাঙ্গার বাসাতে বউ রেখে অন্য মেয়ের সাথে? ছি ছি। আমিও ঠাস ঠাস করে 5টা থাপ্পড় দিয়ে দিলাম। ওই তুই নিজেকে কি ভাবিস? সেরা সুন্দরী, যা খুশি তাই করবি, যখন খুশি গায়ে হাত তুলবি? আমাকে কি মানুষ মনে হয় না? আমাকে লুইচ্চা লাফাঙ্গার বলিস, তার আগে নিজের দিকে তাকাইয়া দেখ। তুই কি করে জামাই রেখে অন্য ছেলের সাথে যা খুশি তাই করিস? তোর শরম লজ্জা আছে নাকি? আর যার সাথে ঘুরিস সে তো চিটার, তোর বদমাইশ, শালা কুলাঙ্গার একটা। অর্পিতা কান্না করে বলল, ওই তুই রাকিবের নামে কিছু কইবি না, ও তোর মতো না। ও আমার মতো না, ও একটা আবর্জনা, আর শালা 1 নম্বর খারাপ লুইচ্চা ফটকাবাজ। ওই কি বললি তুই? মুখ সামলায় কথা বল। তোর অত্যাচার অনেক মানছি, আর মানবো না। আমরা ছোট লোক হলেও কাউকে ঠকাই না, ধোকা দেই না। তোরে আবার ধোকা দিলাম কিভাবে? বিয়ের পর থেকে তুই একটা দিন ভালোভাবে কথা বলেছিস? স্বামীর হক আদায় করছস? সারাক্ষণ তো অন্য পুরুষ নিয়ে ব্যস্ত ছিলি। আসছে আমার স্বামী রে। তোদের মতো বড় লোক না নিশ্চয়ই, কিন্তু কাউকে ধোকা দেই না। এই দেখ তোর আদরের বিএফ এর কাজ। কই দেখি। তারপর ওকে ভিডিওটা দেখাইলাম। ভিডিওটা ছিল এমন। আচ্ছা জানো, তুমি কি সত্যি অর্পিতাকে ভালোবাসো? আরে না, ওকে আমি ভালোবাসবো কেন? ওর থেকে শুধু প্রতিশোধ নেওয়ার আছে আমার, অনেক কঠিন প্রতিশোধ। এমনভাবে নেব। কিসের প্রতিশোধ জান? ওই শালির বেশি ভাব, ওর ভাব আমি শেষ করে দেব। ওর মুখে এমন চুনকালি দেব, জীবনেও কারোর সামনে মুখ দেখাতে পারবে না। কিন্তু কেন? ওর সাথে আমার বিয়েটা ফাইনাল হয়ে গেছিল, কিন্তু ওর বাবা ঝামেলা বাঁধিয়ে বিয়ে নষ্ট করে দিয়েছে। কিভাবে? ওই দিন বিয়ে হয়ে যেত যদি ওর বাবা পুলিশ দিয়ে আমাকে না ধরিয়ে দিত। আমি যে ভালো আইটেম মেয়েদের বিয়ে, ওই দিন বিয়ে হয়ে যেত যদি ওর বাবা পুলিশ দিয়ে আমাকে না ধরিয়ে দিত। আমি যে ভালো আইটেম মেয়েদের বিয়ে করে আমার ফাঁদে ফেলে ওদের মা বাবার থেকে সব কেড়ে নিই, ওদের আমি ব্যবহার করি বিভিন্ন কাজে। এটা ওর বাপে খুঁজে নিয়ে জেনে গেছে। ওদের কোনো এক পরিচিত লোক বিয়ের দিন ওর বাবাকে বলে দেয়, আর ওর বাবা আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়। কিন্তু ও এটা জানে না যে আমি কতটা ভয়ঙ্কর। ওর এমন হাল করব ও নিজেও ভাবতে পারবে না। তাই? কিন্তু ও যদি বুঝে যায়? আরে ও কি বুঝবে? ওকে এমন মায়ার জালে ফেলেছি যে ওর স্বামীকে রাইখা ওর জামাইয়ের সামনে আমার সাথে কথা বলে। জানো, তুমি একটা চিজ বলতে হবে। ভিডিওটা দেখেও বলল, কিভাবে করতে পারলো এমনটা? বিশ্বাস হয় না আমার। না হইলে নাই। ও কিভাবে করতে পারলো? আমি তো ওকে অনেক ভালোবাসতাম, ও আমার সাথে এত বড় বেইমানি করতে পারলো? দেখছস তোর ভদ্র ভালো প্রেমিকের চেহারা? তুই যেমন তোর প্রেমিকও তেমন, যত সব। আর তুই চিন্তা করিস না, ডিভোর্সের সব কাজ আমি ঠিক করে রাখবো। কিছুদিন পর মুক্তি পেয়ে যাবি এই ছোট লোকের কাছ থেকে। এই বলে আমি অর্পিতাকে রেখেই বাসাতে চলে আসলাম। ও দেখি কান্না করতেছে, করুক, তাতে আমার কি? ওর কান্না আমার খুশির কারণ। ও আমাকে তিলে তিলে কষ্ট দিচ্ছে। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। রাতে আপু ডাক দিল। কি রে, তোর শরীর ভালো না? ভালো, আমি ঠিক আছি। কি হয়েছে আমাকে খুলে বল। কিছু হয় নাই। অর্পিতার সাথে ঝগড়া হয়েছে? কেন? অর্পিতার মনটা দেখলাম খারাপ। আচ্ছা নিচে আই খাইতে। চলো। তারপর নিচে গেলাম, গিয়ে দেখি অর্পিতা বসে আছে খাবার টেবিলে। আমি যাওয়া মাত্র আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। আমার দিকে অর্পিতা আমি খেয়াল করলাম। তারপর খেয়ে উপরে এসে আছি তখনই। আমি জানি তোমার সাথে অনেক অন্যায় করছি। তো এখন কি হয়েছে? তুমি আমার সাথে খাটে ঘুমাও, তোমার অনেক কষ্ট হয় নিচে থাকতে। হয়েছে, আপনার ন্যাকামো করা লাগবো না। আর বেশি কথা না বলে শুয়ে পড়েন। আপনি চলে গেলে কিছুদিন পর আমি এমনিতেই খাটে থাকবো। আরে আসো। লুইচ্চা লাফাঙ্গার আবার কিছু করে ফেলবে আপনাকে, পরে রাকিবকে কি জবাব দিবেন? সো বেশি কথা না বলে ঘুমান। তারপর মনি ফোন দিল। ওর সাথে কথা বলতে লাগলাম, অনেক কথা বলতে লাগলাম। অর্পিতাকে দেখিয়ে দেখিয়ে আমি জানি ও হালকা কান্না করতেছে, করুক, এ তো মাত্র শুরু।
ওর জন্য এখন আমার আর কোনো ভালোবাসা নেই, ওর জন্য শুধু ঘৃণা আর ধিক্কার আছে। মনির সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো, চোখের উপর পানি পড়ে চেয়ে দেখি আমার চোখের সামনে এক জলপরি দাঁড়িয়ে আছে, তার ভেজা চুল থেকে পানি দিতেছে। তখন আমি উঠেই ঠাস, আপনার সাহস কিভাবে হয় আমার ঘুম ভাঙানোর? তোমার তো অফিস টাইম হয়ে যাইতেছে, তাই তো পানি দিতেছি। ওই চুপ, তোরে কি আমি বলছি পানি দিতে? আমার অফিস, আমি বুঝবো, আপনার বোঝার দরকার নাই। এই বলে আমি ফ্রেশ হয়ে গিয়ে নাস্তা করে নিচে দাঁড়িয়ে থাকলাম। ও আসার পর বাইকে উঠে বলল, চলো। অর্পিতা আর কিছু বলে নাই, করুণভাবে শুধু তাকিয়ে আছে। ওকে কলেজে নামাইতেছি তখনই, আরে দোস্ত, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালো। তাই এখানে তুই? এই তো এখানে একটা জব নিছি। ও আচ্ছা, তাইলে তো আছিস এইখানেই। উনি কে, ভাবি নাকি? তা ভাবি কেমন আছে? জি আরে উনি ভাবি হবেন কেন? উনি হচ্ছেন আমার মামাতো বোন, বড়লোক মামার একমাত্র মেয়ে। আমার মতো সাধারণ শ্রেণীর ছেলের বউ কিভাবে হবে? ওহ সরি আপু। আচ্ছা শোন, আমার দেরি হয়ে যাইতেছে, পরে কথা হবে, বাই। বাই। তারপর ওকে কলেজে দিয়ে আমি চলে আসলাম অফিসে। শুভ সকাল হৃদয়। শুভ সকাল। কেমন আছো? ভালো, তুমি? ভালো। নাস্তা করেছো? তুমি? তারপর আমার কেবিনে এসে কাজ করতে লাগলাম। দুপুর হয়ে গেছে কাজ করতে করতে, তখনই অর্পিতার ফোন আসছে। বলেন। লাঞ্চ করছো? এই তো মাত্র মনির সাথে করে আসলাম। কি করো? সেটা আপনাকে বলতে হবে না, আমার কাজ আছে ভাই। তখন মনি আসলো, ওর সাথে গেলাম লাঞ্চ করতে। আবার কাজ করতে করতে বিকাল হয়ে গেল। হ্যালো, আমি দাঁড়িয়ে আছি, তুমি আসো না কেন? আসতে পারবো না, মনিকে নিয়ে ঘুরতে যাইবো, আপনি চলে যান। এই বলে ফোনটা কেটে দিলাম। মনিকে নিয়ে ঘুরতে গেলাম, ঘুরে রাতে বাসাতে গেলাম। যাওয়া মাত্রই আম্মু বলল, ফ্রেশ হয়ে আয়। রুমে গিয়ে দেখে অর্পিতা বসে আছে। যাওয়া মাত্রই, তুমি এসে গেছো? দেখতেই তো পাচ্ছেন। তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। কেন, ছোট লোকের বাচ্চার জন্য কেউ অপেক্ষা করে নাকি আবার? অর্পিতা আর কোনো কথা বলল না, নিচের দিকে চোখ দিয়ে দাঁড়িয়ে আছে। ফ্রেশ হয়ে নিচে গেলাম খাইতে। যখনই মুখে খাবার দিলাম অন্যরকম লাগতেছে। আসলে খাবারটা অনেক ভালো হয়েছে। আম্মু আজ খাবার রান্না করছে কে? আজ অর্পিতা নিজের হাতে তোর জন্য রান্না করছে। ও, খাবার রেখে টেবিল থেকে উঠে যাইতেছি। কিরে মা, কি হয়েছে, খাবি না? বাহির থেকে খেয়ে আসছি, আর পেট অনেক ভরা। এই বলে আমি এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে বাহিরে দাঁড়িয়েছিলাম। অর্পিতা আসছে। আপনি আজ রিক্সা নিয়ে চলে যান। কেন? সামনে মনি আছে, ওকে নিয়ে যাইতে হবে। মানে কি? আমি তোমার সাথে যাব আর কেউ না? মনি আমার জন্য দাঁড়িয়ে আছে, আপনি রিক্সায় চলে যান। না, যাব না। যাইলে যান, না যাইলে নাই, আমি গেলাম গা। এই বলে চলে আসতে লাগলাম। পিছন দিয়ে অনেক ডাকছে, তাকাই নাই। আসলে মনি তো গাড়ি দিয়ে আসবে। অফিসে এসে কাজ করতে লাগলাম। আজ মনি অফিসে আসে নাই কেন? ফোন দিছিলাম, বন্ধ বলল। কাজ করতে করতে বিকাল হয়ে গেল, তখনই অর্পিতার ফোন। বলেন। আমি কলেজের সামনে দাঁড়ায় আছি, তাড়াতাড়ি আসো। না, পারবো না, কাজ আছে। আমি কিছু বুঝতে চাই না, আসো। পারবো না। ওই তোর সাথে ভালোভাবে কথা বলতেছি বলে তুই ভাব মারতেছিস, আর এখন যদি তুই না আসোস আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। তুই যা পারিস কর গিয়ে। তুই সত্যিই আসবে না তো? না। দেখ, ভালো হইতেছে না, আর আমি এখন যে কি করব নিজেও জানি না। জানোস না, তাইলে করবি কি? আমি দেখ কি করি। এই বলে ফোনটা কেটে দিল, সাথে বন্ধ করে রাখলো। তাই অফিস থেকে বাইরে হয়ে গেলাম বাইকটা নিয়ে। কিছু পথ যাওয়া মাত্রই দেখে অনেক মানুষ দাঁড়ানো। কি ব্যাপার, এখানে এত মানুষ কেন? যাই গিয়ে ভিতরে দেখি, কিন্তু ভিতরে যা দেখলাম, দেখে তো নিজের চোখ বিশ্বাস করতে পারলাম না। গিয়ে দেখে অর্পিতা অ্যাক্সিডেন্ট করছে, সবাই দাঁড়িয়ে আছে। তা দেখে আমি গিয়ে তাড়াতাড়ি ওকে কিছু মানুষের সাহায্যে মেডিকেলে নিয়ে আসলাম। ওকে ডাক্তার লাইফ সাপোর্টে নিয়ে গেছে। ওর অবস্থা অনেক খারাপ, বিশেষ করে কপালের আর মাথার। বাসার সবাইকে খবর দিলাম, কিন্তু কিছুক্ষণ পর ডাক্তার বাহির হলো। আমি গিয়ে, অর্পিতা কেমন আছে ডাক্তার সাহেব? ভালো আছে, চিন্তার কোনো কারণ নেই, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? দেখেন, উনি বেশি আঘাত পাওয়াতে ওনার চোখ দুটো নষ্ট হয়ে গেছে। কি? তাইলে ও আর কোনোদিন কি দেখতে পারবে না? পারবে। 10 দিনের ভিতরে ও নেগেটিভ রক্তের গ্রুপে চোখ লাগাইতে হবে, তাহলে একটা সুযোগ আছে। ডক্টর সাহেব, আপনি লাগান, যত টাকা লাগে আমি দিব। আমরা খোঁজ নিয়ে দেখতেছি। ডাক্তার, যেভাবেই হোক আমার মেয়েটাকে ভালো করে দেন, যত টাকা লাগে আমি দিব। আমরা চেষ্টা করব। এখানে আপু আম্মু সবাই আসছে। তখন আপু বলল, কিরে তুই কইছিলি? অফিস থেকে আসতেছিলাম, এসে এই অবস্থা। যদি আমার বৌমার কিছু হয় তাইলে তোর খবর আছে। আচ্ছা, এখন এইসব আলাপ বাদ দিয়ে ডাক্তারের সাথে দেখা করি, চলো। চলো। তারপর ডাক্তারের কাছে গেলাম। আমরা কি অর্পিতাকে দেখতে যাইতে পারি? সমস্যা নাই, যান। আর কালকে ওকে বাসায় নিয়ে যেতে পারেন। আর আমরা চোখ খোঁজার চেষ্টা করতেছি। তাড়াতাড়ি করেন। গেলাম, গিয়ে দেখে অর্পিতা শুয়ে আছে। মা, তুই অ্যাক্সিডেন্ট করলে কিভাবে? মা, আমি কিছু দেখতে পারতেছি না কেন? তোমরা কোথায়? সবকিছু অন্ধকার লাগতেছে কেন? এই তো আমরা সবাই এখানে। তাইলে আমি কিছু দেখতে পারতেছি না কেন? হৃদয় কোথায় মেয়ে? এই তো আমি তোমার পাশে। ওর হাতে হাত রেখে জীবনের প্রথম ওর হাতের উপর হাত রাখলাম। হৃদয় কোথায় মা? তাহলে আমি দেখতে পারতেছি না কেন?
আমি কি আর কোনো দিন দেখতে পারবো না? দেখতে পারবে তো, কিছুদিনের ভিতর তোমার চোখের অপারেশন হবে, তুমি আবার দেখতে পারবে। জানি পারবো না, এগুলো আমার পাপের ফল। চুপ, একদম চুপ, বেশি কথা না বলে তুমি এখন ঘুমাও। সত্যি আমি? আরে তুমি ঘুমাও তো, বেশি কথা বলো না, কাল বাসাতে চলে যাব আমরা, এখন রেস্ট নাও। এই বলে আমরা সবাই বের হয়ে আসলাম। ডাক্তারের থেকে ওষুধ নিয়ে এসে ওকে খাইয়ে দিয়ে শুয়ে দিয়ে আসলাম। পরের দিন ওকে বাসাতে নিয়ে এসে আরেক ঝামেলাতে পড়লাম। ও উপরে যাবে কিভাবে? তুই ওকে কুলে তুলে নিয়ে যা। কি আমি পারবো না? কেন পারবি না? তুই না নিয়ে গেলেও ও রুমে যাবে কিভাবে? আমি কিভাবে জানি? ওই তুই নিয়ে যা তো। তুই নিবি না তো কি তোর বউকে অন্য কেউ নিবে? ওইদিকে অর্পিতার দিকে চেয়ে দেখি মিটি মিটি হাসতেছে, কিন্তু কোনো কিন্তু না, তুই নিয়ে যা। যাইতেছি। আল্লাহ জানে আজ আমার কপালে কি আছে। এই মেয়ে যদি আবার সবার সামনে থাপ্পড় মারে, আমার ইজ্জত শেষ হয়ে যাইব। তাইলে অনেক ভয় ওকে কোলে তুলে নিলাম। সেই ফিলিংস লাগতেছে, অন্যরকম অনুভব হইতেছে। ও চোখে দেখে না অবশ্যই, কিন্তু ওর চোখ আমার দিকে চেয়ে আছে। ওকে রুমে নিয়ে খাটের উপর বসাইলাম। আল্লাহ, এই মুটকি এত ওজন কেন? এই তুমি কি বললা? কে মুটকি? কে আবার? আপনি। আপনাকে উপরে এনে আমি শেষ। মনে হয়েছে আমি 2 মণ আলুর বস্তা আনছি একটা। ওই তুমি কি বললা? তবে রে। এই বলে যখনই খাট থেকে নেমে আমাকে ধরতে আসবে, তখনই আমার উপরে পড়ে গেল, আর ওর ঠোঁটগুলো আমার ঠোঁটের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। আমি তো মনে হয় মঙ্গল গ্রহে চলে গেছি। বাহ, সে অনুভূতি লাগতেছে। আহা, কি কারেন্টের শটের মতো ফিলিংস। হঠাৎ মনে হলো থাপ্পড়ের কথা, তাই ভয়ে তাড়াতাড়ি উঠে পড়লাম। সরি, বুঝতে পারি নাই এমন হবে। আর তুমি সরি বলতেছো কেন? এখানে তো আমার দোষ ছিল। পুরাই হা হয়ে আছে ওর কথা শুনে। যে মেয়েকে ভুলে স্পর্শ করলে মাইর চলতো, তার মুখে এই কথা, তাও আবার ভুল করতে স্বীকার করতেছে। ওই তুমি কই গেলা? এই তো। তাহলে কথা বলো না কেন? আপনি উপরে বসেন, নামবেন না। আমি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি, খেয়ে ওষুধ খাবেন। তারপর গেলাম, গিয়ে খাবার নিয়ে আসলাম ওর জন্য। এই নাও, খেয়ে নাও। কিভাবে খাবো? আমি তো দেখতেই পাই না কিছু। তাহলে? তাহলে আবার কি? তুমি খাইয়ে দাও আমারে। আমি কিভাবে আপনাকে খাওয়াইয়া দিব? কেন, তোমার হাত দিয়ে? আমার হাতে আপনি খাইবেন? কেন খাবো না? আর তাছাড়া তো উপায় নাই। তাহলে এবার খাইয়ে দাও। তারপর অর্পিতাকে খাওয়াইয়া দিলাম। ওর জোরাজোরিতে আমিও খাইলাম। এখন ওকে দেখে মনে হয় না এতটা অহংকারী ছিল। আচ্ছা, তাহলে আপনি রেস্ট নেন, আমি বাহির থেকে আসি। তোমার কোনো কাজ আছে নাকি? না, এমনি যাব। তাহলে প্লিজ যেও না, আমার কাছে বসো, আমরা বসে গল্প করি। কিন্তু? কোনো কিন্তু না, আমার একা শুয়ে থাকতে ভালো লাগে না, প্লিজ। আচ্ছা। তারপর ওর সাথে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে। আসলে ও অনেক কথা বলতে পারে, তাইলে অনেক রাত হয়েছে, আপনি ঘুমিয়ে পড়েন, আমারও ঘুম পাচ্ছে। আচ্ছা, একটা কথা বলবো? বলেন। তুমি চাইলে আমার সাথে থাকতে পারো। না ধন্যবাদ, আমি এখানেই ঠিক আছি। আচ্ছা। অনেক ঘুম পাচ্ছে, আর কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নাই। সকালে ফজরের আজানে ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে দেখি অর্পিতা ঘুমিয়ে আছে। আমি নামাজ পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসাতে আসলাম। এসে দেখি অর্পিতা খাটে বসে আছে। কখন উঠলেন ঘুম থেকে? এই তো কিছুক্ষণ আগে। তুমি কই গেছিলা? এই তো নামাজে। ফ্রেশ হইছেন? না, কিভাবে ফ্রেশ হব? সবকিছু তো অন্ধকার লাগে। ও সরি, আসেন, আমি করাইয়া দিতেছি। তুমি কোথাও যাইবা? অফিসে যাব, তারপর ডাক্তারের সাথে কথা বলে আসবো। ও আচ্ছা, হৃদয় একটা সাহায্য করবে? বলেন। আমি না কাপড় চেঞ্জ করব। ও আচ্ছা, দাঁড়ান, আমি আপুকে পাঠাইতেছি। আচ্ছা। আপু, অর্পিতার কাপড়টা চেঞ্জ করবে, যা তো। যাচ্ছি। আর শোন, ওকে দেখে রাখিস, আমি অফিসে চলে যাচ্ছি। আচ্ছা যা। 2 দিন অফিসে আসি নাই, আজ অফিসে গেলাম। যাওয়া মাত্রই। হৃদয়, কেমন আছো? এই তো ভালো, তুমি? ভালো। তুমি অফিসে আসো নাই? ভালো। তুমি অফিসে আসো নাই কেন? 2 দিন তোমার ফোনও বন্ধ ছিল। একটু ঝামেলাতে ছিলাম। কি হয়েছে? কি ঝামেলা? তারপর মনিকে সব খুলে বললাম। এখন কেমন আছে অর্পিতা? এখন একটু ভালো। চিন্তা করো না, চোখ পেয়ে যাবে। তুমি ওই দিন আসো নাই কেন? ওই দিন আমার একটা দরকারি কাজ ছিল। ও আচ্ছা। তারপর আমার কেবিনে চলে আসলাম, এসে কাজ করতে লাগলাম। দুপুরে দেখি অর্পিতা ফোন দিছে। বলেন। আর নাম্বার কিভাবে খুঁজে পাইছেন? আপু দিয়ে দিছেন। তুমি লাঞ্চ করছো? করছি তো। কার সাথে করলা? মনির সাথে? ও আচ্ছা। আপনি করছেন? না। কেন? এমনি ভালো লাগতেছে না করতে। তাড়াতাড়ি করেন বলছি, আপনি না করলে আমিও করব না। মানে তুমি লাঞ্চ করো নাই? না। সত্যি? তাহলে তাড়াতাড়ি করে ফেলো, আমি এখনই করতেছি। তারপর এইভাবে দেখতে দেখতে কিছুদিন কেটে গেল। ওর সেবা করতে লাগলাম। ও মাঝে মাঝে পাগলামি করে বায়না ধরে। রাতে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে মাঝরাতে কারো গুনগুনা নিতে ঘুম ভেঙে গেল। উঠে দেখি অর্পিতা আবল তাবল বকতেছে। ওর কপালে হাত দিয়ে দেখি জ্বরে গা পুড়ে যাইতেছে। ও বারে বারে রাকিব রাকিব করে বকতেছে। এই কথা শুনে আমার কেমন জানি লাগতেছে।
অনেক খারাপ লাগতেছে। এত রাতে তো ডক্টরও পাওয়া যাবে না, পানি এনে ওর মাথায় জলপট্টি দিতেছি আর ও রাকিব রাকিব করতেছে। আচ্ছা, আপনি কি রাকিবকে ভালোবাসেন অনেক? অনেক বাসতাম, মাঝ থেকে তুই প্যাচ লাগিয়ে দিছিস। কিভাবে লাগাইলাম? তোর জন্যই তো আমার চোখগুলো হারালাম। ওই দিন যদি তুই আসতি তাহলে এমন হতো না। এইসব বকবক করতে করতে ঘুমিয়ে পড়লো। আমি একদম নিশ্চুপ হয়ে গেলাম। ওর চোখে আমি এখন অপরাধী হয়ে গেলাম। ওর মাথায় জলপট্টি দিতে দিতে কখন যে ওর মাথার পাশে ঘুমিয়ে গেলাম মনে নেই। সকালে কারো কোমল হাতের স্পর্শে ঘুম ভাঙলো। হৃদয়, তুমি এইখানে আমার পাশে ঘুমাও নাই? ঘুম থেকে উঠে দেখলাম। আপনার শরীরটা কেমন এখন? কেন, কি হয়েছে আমার? এই তো কিছু না, রাতে হালকা জ্বর ছিল, কিন্তু এখন নাই, কমে গেছে। তারপর অর্পিতাকে ফ্রেশ করাইয়া আমি অফিসে চলে আসতে লাগলাম, কিন্তু অফিসে যাই নাই, ডাক্তারের কাছে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? জি ভালো আছি। একটা কথা ছিল। বলো। অর্পিতার চোখ পাইছেন? সরি, আমরা অনেক কন্ট্যাক্ট করেছি, কিন্তু ও নেগেটিভ রক্তের চোখ কোথাও পাওয়া যাইতেছে না। আর বেশি দিন নাই, মাত্র 2 দিন আছে। আমরা চেষ্টা করতেছি, এর বেশি কিছুই করতে পারবো না। তাহলে আমার 2টা চোখ দিয়ে দেন প্লিজ। কিভাবে? আমার ও নেগেটিভ রক্ত, আর আমার জন্য ওর এই অবস্থা হয়েছে। আপনি প্লিজ আমার 2টা চোখ দিয়ে দেন। তাইলে আপনার কি হবে? কিছুই না, দিয়ে দেন, আমার লাগবো না। তাইলে আপনার বইয়ের সাথে সবার কথা বলে দেখেন। প্লিজ ডাক্তার, কেউ যাতে এই ব্যাপারে না জানতে পারে। কেন? অনেক কথা এখানে। তাইলে আমরা আপনার বাসার কারোর সাথেই কথা বলাই দিতে পারবো না, কিছু করতেও পারবো না। প্লিজ আপনি মানা করবেন না। তাহলে সমস্যা কি? আমি তারপর ডাক্তারকে সবকিছু খুলে বললাম আমাদের ব্যাপারে। দেখো বাবা, তুমি আমার ছেলের মতো। আমি একটা কথা বলি কি, তুমি একটা চোখ দিয়ে দাও, তুমিও দেখতে পারবে আর অর্পিতাও দেখতে পারবে। কিন্তু দেখো, তোমার ভালোর জন্যই বলতেছি, নইলে তুমি চলাফেরা করবে কিভাবে? আর তুমি চিন্তা করো না, এই ব্যাপারে আমি কারো কাছে কিছু বলবো না। ধন্যবাদ আঙ্কেল, আপনারা তাইলে অপারেশনের ব্যবস্থা করেন। তারপর ওনার সাথে কথা বলে বিকালে বাসাতে গেলাম। যাওয়া মাত্রই। তুমি এসে গেছো? হুম। জানো, আমার চোখ পাওয়া গেছে। ও আচ্ছা, তাইলে তো অনেক খুশির কথা। কাল অপারেশন। আচ্ছা, বাসার সবাই অনেক খুশি, অর্পিতাও অনেক খুশি। রাতে ঘুমাবার সময় আপনার চোখ ভালো হওয়ার পর কাকে আপনি আগে দেখবেন? আছে একজন, বলা যাবে না এখন। ও আচ্ছা, তাই। সকালে ঘুম থেকে উঠে আমি কাপড়গুলা প্যাক করে বাসাতে বাহির হইতেছি, কারণ 1 সপ্তাহ ছাড়া তো আর ভালো হওয়া যাবে না। তখনই অফিসের কাজে একটা জায়গাতে যাওয়া লাগতেছে 10 দিনের জন্য। কি, আজ অর্পিতার অপারেশন আর তুই কিনা অফিসের কাজে যাইতেছিস? দেখো, অনেক দরকারি, আর তোরা তো আছিস, না গেলে জবটা শেষ হয়ে যাবে। কিন্তু না গেলাম। তারপর ডাক্তারের কাছে গেলাম। আঙ্কেল যদি জিজ্ঞাসা করে চোখের ব্যবস্থা কে করছে, আপনি বলবেন রাকিব নামের কেউ একজন। কিন্তু বাবা। প্লিজ আঙ্কেল, আমার কথা যাতে ভুলেও না জানে, আর আমাকে যাতে না দেখতে পারে। আচ্ছা। মামা মামি সবাই আসছে, আম্মু আপু সবাই অর্পিতাকে নিয়ে আসছে। আপু, হৃদয় কোথায়? ওই অফিসের কোনো কাজে এক জায়গাতে গেছে 10 দিনের জন্য। কি? ওর কিসের এত দরকারি কাজ যে আমার চোখের অপারেশনের সময়ও থাকতে পারলো না? কি জানি বললো, অনেক দরকারি। কি এত কাজ ওর? আমার কাছে কি ওর কোনো মূল্য নেই, কোনো ফিলিংস নাই? আজ এত বড় একটা দিনে ও নাই? ও আচ্ছা। ডাক্তার সাহেব, চোখের ব্যবস্থা কে করলো? রাকিব নামের কেউ একজন। কি, রাকিব? ও আচ্ছা, তাহলে আমি রাকিবকে ভুল বুঝলাম। ও আমার জন্য চোখের ব্যবস্থা করলো। আমাকে এমন একটা ছেলের সাথে বিয়ে দিছে যার কোনো যোগ্যতা নাই আমার জন্য কিছু করার। কোনো যোগ্যতা নাই ওর, এমনকি আজ আমার এই সময়টার জন্য পাশে থাকারও যোগ্যতা ক্ষমতা হয় নাই। এইদিকে ডাক্তার ওকে অপারেশন রুমে নিয়ে যাচ্ছে, আর ডাক্তার চোখ একটা এমনভাবে লাগিয়ে দিছে যে কেউ দেখলে বুঝবে না যে আমার একটা চোখ নষ্ট, আর অর্পিতার চোখ এইরকম ভাবে লাগাইছে আমরা দুজনকে দেখলে কেউ ভাববে না যে আমাদের একটা করে চোখ ভালো না। অপারেশন হয়ে গেল ভালোভাবে, আর অর্পিতার চোখও ভালো, আজ ওর চোখ খুলবে। সবাই মেডিকেলে গেছে, শুধু আমি ছাড়া। অর্পিতার চোখ খোলার পর ও সবাইকে দেখতে পেলে ও মনটা মলিন ছিল। কিরে মা, তোর তো আজকে খুশি থাকার কথা, তোর চোখ ভালো হয়েছে, তাহলে তোর মুখটা এমন মলিন কেন? বাবা, আমার ইচ্ছে ছিল প্রথম চোখটা খুলে তাকে দেখবো। কাকে মা? আছে বাবা, কেউ একজন। আচ্ছা, আমার চোখটা যে দিছে আমি তাকে দেখতে চাই ডক্টর আঙ্কেল। মা, উনি আরো 4 দিন আগেই চলে গেছে। ও আচ্ছা। অর্পিতারা সবাই অনেক দিন আগেই বাসাতে চলে গেছে, আর দেখতে দেখতে 9 দিন হয়ে গেল। আমি 4 দিন মেডিকেল থেকে হাকিমের বাসাতে চলে আসছি, আর হাকিমকে সব খুলে বলে দিছিলাম। ও অনেক সাহায্য করছে। আমি কাল বাড়ি যাব, জানি না কপালে কি আছে। যাই হোক, ঘুমিয়ে পড়লাম।
সকালে ঘুম থেকে উঠে বাসার দিকে রওনা দিলাম, আর বাসার একদম কাছে চলে আসছি। কিন্তু ভিতরে যাইতে ভয় লাগতেছে কেন? ভিতরে গিয়ে দেখি আম্মু বসে আছে। আম্মু কেমন আছো? যা তুই এখান থেকে, আমাকে ধরবি না। কেন আম্মু, আমি কি করলাম? তুই কি করিসনি? তোর এত বড় কিসের কাজ ছিল যে তুই থাকতে পারলি না? জানিস অর্পিতা কত কষ্ট পাইছে? দেখো তোমরা সবাই তো ছিলে, তা মহারানী কোথায় এখন? ও রুমে গিয়ে দেখ। হুম। কি রে, তুই ফোন বন্ধ করে রাখছিলি কেন? আরে আপু বলিস না, অনেক গুরুত্বপূর্ণ মিটিং ছিল তাই। তাই বলে 10 দিন আর একদিন ফোন করে খবর নেবার সময় পাইলি না? সরি। আচ্ছা আমি অর্পিতার কাছে যাইতেছি। যা। গিয়ে দেখি মহারানী বসে আছে। কেমন আছেন? তা জেনে তুমি কি করবা? তা অবশ্যই ঠিক। আচ্ছা শুনলাম রাকিব নাকি চোখ বাহির করে দিছে। তখনই খাট থেকে নেমে এসে আমাকে জড়িয়ে ধরে যেইভাবে পারে কিল ঘুষি দিতেই আছে। আমি তো পুরো অবাক। কি ব্যাপার? কি হচ্ছে এটা? আমি ব্যথা পাচ্ছি তো, ছাড়েন। লাগুক, তাতে আমার কি? তুমি এতটা নিষ্ঠুর কেন? আমি নিশ্চয়। ও সরি, অফিসে অনেক কাজ ছিল তাই থাকতে পারি নাই। অপারেশনের দিন। তুমি সবাইকে বোকা বানাইতে পারলেও আমাকে পারবে না। মানে? তুমি কি নিজেকে বেশি চালাক ভাবছো আমি কিছু বুঝতে পারবো না? ওই আগে ছাড়েন, কেউ দেখলে কি বলবে? ভাবলে ভাবুক, আমি আমার স্বামীকে ধরছি। ওই হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতেছি না। তুমি কি আমাকে বোকা ভাবছো? মানে? মানে যে আমাকে এত ভালোবাসে, আমার এত যত্ন নিছে, তার হাতে খাইয়ে দিছে, সারা রাত আমার মাথায় পানি দিছে, অফিস রেখে আমাকে নিতে আসছে, আর সে কিনা আমার অপারেশনের দিন অফিসের কাজের জন্য বাইরে থাকে? এটা কেমন বেমানান হয় না? বেমানানের কি আছে? আমার কাজ ছিল তাই থাকি নাই। ওই মিথ্যা বলবা না। আমি জানি আমার চোখ একটা, তুমি নিজের চোখ থেকে দিছো। আপনি আমার হাসাইলেন। যে আপনার যোগ্য না সে কিনা আপনাকে চোখ দিবে? তার চোখগুলো তো আপনার যোগ্য নয়। আর কে বলছে আপনাকে এই কথা? ওই তুমি কি আমাকে গাধা পাইছো? তুমি কি ভাবছো যে রাকিব আমার ক্ষতি চায়, সেই রাকিব আমাকে চোখের ব্যবস্থা করবে? আর সে চোখ দিলেই আমি তার পাপী চোখগুলো আমার চোখে লাগাবো? তার থেকে বড় কথা হচ্ছে রাকিবের রক্ত ও পজিটিভ, তাহলে আমার সাথে ম্যাচিং হবে কি করে? আর আমারও তো ও নেগেটিভ। তো কি হয়েছে? অন্য কারো থেকে বাহির করে দিছে? তুমি যতই মিথ্যা কথা বলার চেষ্টা করো না কেন, আমি বিশ্বাস করব না। আর তুমি যখন আমার অপারেশনের দিন সকালে আমাকে না বলে চলে গেছো, আর ডাক্তার যখন বলছে রাকিব নামের কেউ দিছে, তখনই আমার সন্দেহ হয়েছে। কারণ রাকিব দিলে আমার সামনে থাকতো, পালাইতো না। আর আমি অপারেশনের পর, চোখ খোলার পর ও আমার সামনে থাকতো, বুঝলা? ওই চুপ থাকেন, আজে বাজে বলতেছেন। আমি আপনাকে চোখ দিব কেন? তুমি দিছো কারণ তোমার এইচএসসি রেজাল্টের সার্টিফিকেটে রক্তের গ্রুপ ও নেগেটিভ। ওই আপনি আমার রুম থেকে বাহির হন তো। অফিস থেকে ক্লান্ত হয়ে একটু শান্তি পাইলাম না। এই মেয়ে আমার জীবনটাকে তেজপাতা করে দিছে। কিছুদিন পর পর নাটক শুরু করে একটা, যা বাহির হয়ে যা এখনই আমার রুম থেকে, যত সব। তারপর অর্পিতা ভয় পেয়ে চলে গেল রুম থেকে। আমি খাটে শুয়ে দিলাম এক ঘুমে। রাতে আপুর ডাকে ঘুম ভাঙলো। উঠে খাইতে গেলাম। গিয়ে দেখি অর্পিতা বসে আছে খাবার টেবিলে। আমি গিয়ে খাইতে বসলাম। অর্পিতা খাওয়া রেখে আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। আমি তা খেয়াল করতেছি। তারপর তাড়াতাড়ি খেয়ে উপরে এসে মোবাইলে সিমটা লাগাইলাম। ফোনটা অন করে দেখি 245টা কল আর SMS 1000টা আসছে। অর্পিতার 170 কল মনি দিছে, বাকিগুলো অর্পিতা মনি ও মেসেজ দিছে, অর্পিতাও দিছে। যাই হোক, মনিকে ফোন দিলাম। কেমন আছো? আছি। তোমার কোনো খবর নাই কেন? অফিসেও আসো না, ফোনও বন্ধ কেন? এই তো একটা দরকারি কাজ ছিল তাই। তাহলে ফোন বন্ধ কেন? ফোনের সমস্যা, আর কাল অফিসে আসবো তো। কি করো? তখনই অর্পিতা এসে ফোনটা নিয়ে নিল। আপনি ওই ফোন নিছেন কেন? কার সাথে কথা বলো তুমি? যার সাথে মনে চায় তার সাথে কথা বলবো, তাতে আপনার কি? আমার কি মানে? কোন শাকচুন্নিটা আমার স্বামীর উপর নজর দিছে দেখতে হবে না? না, দেখা লাগবো। আর কে আপনার স্বামী? অশিক্ষিত, ছোট লোক, যোগ্যতাহীন ব্যক্তি। আপনার স্বামী শুনলে মানুষে হাসবে, তার থেকে ভালো মামাতো ফুফাতো ভাই বোন, এটাই ভালো। অর্পিতার তার মুখ মলিন হয়ে গেল। ওর বুঝতে বাকি নাই একসময় ও কাউকে এই কথাগুলো বলছিল। কে কি মনে করলো আমি জানতে চাই না, আমার কাছে সেই পারফেক্ট। ওই ফোনটা দেন বলছি। না। ঠাস, তুই কি ভাবিস নিজেকে? যা মন চাই তাই করবি? সব তোর ইচ্ছাতেই হবে। এই বলে ওর হাত থেকে ফোনটা নিয়ে নিলাম। আর কিছুক্ষণ কথা বলতে লাগলাম। আর ও কান্না করতেছে খাটে শুয়ে, করুক, তাতে আমার কি। আর কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই।
ফজরের আজানের সময় বুকে ভারী কিছু একটা ওজনের নিঃশ্বাস ভারী হয়ে উঠতেছে। কারো ভারী নিঃশ্বাস আমার উপর আসতেছে। চোখ খুলে দেখি অর্পিতা আমার বুকের উপর শুয়ে আছে। আমি এক ঝটকাতে ফেলে দিলাম, আর সাথে সাথে ওই আপনি কি পাগল নাকি? কারোর উপরে এইভাবে শুয়ে থাকলে জানেন নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাবে, পাগল কোথাকার। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। যাওয়ার সময় দেখলাম ওর চোখ বেয়ে জল পড়তেই আছে। কিছু করার নাই, আমার আরও বেশি কষ্ট হয়েছে। ফ্রেশ হয়ে নামাজে গেলাম। গিয়ে নামাজ পড়ে কিছুক্ষণ হেঁটে বাসাতে নাস্তা করতে লাগলাম। করে যখনই বাইকটা বাহির করতে যাব তখনই অর্পিতা সামনে হাজির। পরীর মতো সেজেগুজে বলছে, অনেক দিন ধরে কলেজে যাই না, আজ কলেজে যাব। আপনি যান, দাঁড়িয়ে আছেন কেন? আমি তোমার সাথে যাব। মূর্খকে কলেজে নিয়ে গেলে আপনার ইজ্জত কমে যাবে বান্ধবীদের সামনে। ওই তুমি বেশি কথা বলো কেন? চলো, আমি আমার স্বামীর সাথে যাব, কে কি বলে দেখবো। না, আমি যাব না। সামনে মনি আছে, ওর সাথে আমার কাজ আছে, ওকে নিয়ে যাইতে হবে। কি বললা? কি বললা তুমি এটা? ঠিক বলেছি। আর বেশি কথা না বলে চুপচাপ ঘরে চলে যান। কলেজে যাওয়ার দরকার নাই। কিন্তু কেন? এত কথা বলতে পারবো না, যা মন চাই তাই করেন। এই কথা বলে আমি অফিসে চলে আসতে লাগলাম। পিছন ফিরে তাকানোর কোনো প্রয়োজন মনে করি নাই। অযথা ফালতু ইমোশনালে পড়তে চাই না। অফিসে গেলাম। কেমন আছিস দোস্ত? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আমি ভালো আছি। অর্পিতা কেমন আছে? এই তো অনেক ভালো আছে। দোস্ত, তোকে দেখলে তো কেউ বলবে না যে তোর একটা চোখ সমস্যা? তাই তখনই মনি এসে বলল, কি কথা হচ্ছে শুনি, কার কি সমস্যা? শুভ সকাল ম্যাডাম। শুভ সকাল। কেমন আছো তুমি? ভালোই তো আছি। তা তুমি আসো নাই কেন এতদিন অফিসে? আর বলিও না, সে অনেক কথা। হালকা অসুখ ছিল, তারপর একটু অন্য সমস্যা আর কি। ও আচ্ছা, বাসার সবাই কেমন আছে? তা আঙ্কেল কেমন আছে এখন? ভালো। আচ্ছা। হৃদয়, তোমাকে একটা কথা বলবো ভাবতেছি। বলো। আচ্ছা, কোথাও বাইরে গিয়ে বলবো, এখন না। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি কেবিনে যাই। তারপর কাজ করতে লাগলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। অর্পিতা ফোন দিছে। হ্যালো। লাঞ্চ করছো তুমি? কেন আপনাকে বলতে হবে? আমি কি করব না করব উত্তর দিতে বাধ্য নই। এই বলে ফোনটা কেটে দিলাম। স্যার, ম্যাডাম আপনাকে যাইতে বলছে লাঞ্চ করার জন্য। আপনি যান, আমি আসতেছি। তারপর গেলাম। গিয়ে দেখি মনি বসে আছে। আচ্ছা, এটা কি ঠিক হইতেছে প্রতিদিন এইভাবে? আরে আসো তো, আর কিছুদিন তো। মানে? কিছু না, আসো। যখনই খাইতে বসতে যাব তখনই অফিসের ভিতর এটা কে আসলো? আমি তো পুরো হা হয়ে আছি। স্বপ্ন দেখতেছি না তো? অর্পিতা অফিসে। এই নাও তোমার জন্য লাঞ্চ, আমি নিজের হাতে রান্না করে নিয়ে আসছি। কথাটা শুনে আমি আর মনি পুরো হা হয়ে আছি। কি বলে এই মেয়ে? ওই কি দেখতেছ? বাসাতে দেখে মন ভরে না বুঝি বউরে? আসো, খাবার খাইবা। ও হ্যালো, কে আপনি? মানে কে আবার? আমি তোমার বউ, আমাকে চিনো না বুঝি? আসো খাইতে। আপনাকে কে বলছে এখানে আসতে? কে বলবো? আমি আসছি, আসো খাইতে। না, আমি এখন মনির সাথে খাইবো। খাও না, এই টিফিন বক্সে আমি রান্না করে খাবার নিয়ে আসছি তোমার জন্য। ওই তুই যা এখান থেকে। তোর হাতে রান্না কে খাবে? আমি বড়লোক কোনো মানুষের হাতের খাবার খাই না, কারণ ছোট লোক অশিক্ষিতের পেটে হজম হবে না। প্লিজ, যা হয়েছে আমাকে মাফ করে দাও। তুমি জানো আমি অনেক কষ্ট করে তোমার জন্য রান্না করে নিয়ে আসছি। তো আমি কি করব? তুই এখান থেকে নাকাবো না করে বাহির হয়ে যা। এই বলে টিফিন বক্সটা চাক্কা দিয়ে ফেলে দিলাম। তখন অর্পিতা কান্না করতে করতে দৌড় দিয়ে চলে গেল। হৃদয়, তুমি এমন করলে কেন মেয়েটার সাথে? প্লিজ, এই ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। লাঞ্চ করবে কিনা বলো, নয়তো আমি গেলাম। আসো। তারপর লাঞ্চ করে ফেললাম। আসলে আমি এমনটা করতাম না, কিন্তু ও তো আমাকে কম কষ্ট দেয় নাই। আর ওকে কষ্ট দিয়ে আমার যে ভালো লাগছে তা না। ও বুঝুক কেমন লাগে কষ্ট। এইভাবেই দেখতে দেখতে একটা মাস হয়ে গেল। আর অর্পিতাকে প্রতিদিন অনেক কষ্ট দেই, অনেক অপমানও করি। তারপর ও আমাকে প্রতিদিন লাঞ্চ করছে কিনা নিজে থেকে ফোন দেয়। অনেক কেয়ার করে, আমার সাথে অনেক সময় থাকতে চাই। খালি বাহানা খুঁজে কিভাবে আমার সাথে একটু কথা বলবে। আর যখনই বলে তখনই অপমান হয়। তারপরও বলে অফিসে গিয়ে কাজ করতেছে। হঠাৎ মনি এসে বলল, হৃদয়, আজ বিকেলে এক জায়গাতে যাব। কোথায়? তোমাকে না বললাম কিছু কথা আছে তোমার সাথে? ও আচ্ছা, তাইলে এইখানে বলো। না, বিকালে আমার সাথে যাইবা। আচ্ছা, কি কথা বলবে কে জানে। তারপর কাজ করে বিকালে মনি ফোন দিল। বলো। কুলিয়ারচর পার্কে চলে আসো। আসতেছি, তুমি ওয়েট করো। যাই হোক গেলাম। গিয়ে দেখি মনি বসে আছে। হাই। কি কথা বলবেন বলেন। কিভাবে কথাটা বলি তুমি কেমন ভাবে নিবে? কোনো ব্যাপার না, কোনোভাবে নিব না, তুমি বলো। আমার একটা ছেলের সাথে পরিচয় ফেসবুকে, আর তার সাথে দেখা করার জন্যই আমি বাংলাদেশেতে আসি।
আসলে আমি না ফেসবুকে ছেলেটার সাথে চ্যাট করতাম বিদেশ থাকাকালেই। আর আমাদের দুজনেরই অনেক চ্যাট হতো, অনেক কথা হতো। এইভাবে কখন ছেলেটার প্রেমে পড়ে গেলাম জানি না। তারপরে কি হলো? ছেলেটাও আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। তো কি হয়েছে? ছেলেটা অনেক গরিব, কিন্তু বাবা যদি না মেনে নেয় আমাদের। কেন মানবো না? আপনি বলেন খুলে সব। তাই তো তোমার সাথে কথাগুলো বলতাছি, তুমি যদি আব্বুকে বুঝাইয়া বলতে, কারণ আব্বু তোমাকে অনেক বিশ্বাস করে আর তোমার কথা শুনে। ও আচ্ছা, এই ব্যাপার। তা চিন্তা করতেছো কেন? আমি আছি তো, যেরকম সাহায্য লাগে করব। তাই তো তোমাকে সব বললাম। আর জানো যেদিন তাই তো তোমাকে সব বললাম আর জানো যেদিন অর্পিতা অ্যাক্সিডেন্ট করেছিল, ওর সাথে দেখা করতে গেছিলাম, হঠাৎ ফোন দিল। আর তুমি এতদিন আসো নাই, আমি প্রতিদিন ওর সাথে ঘুরতে গেছি। আচ্ছা, তাইলে তো ভালোই, রোমান্টিক প্রেম, তাই না? তলে তলে গাড়ি চালাইছো এতদিন। এই বলে যখনই ও আমার গলায় চেপে ধরলো তখনই। ওই মেয়ে, তোর লজ্জা করে না অন্যজনের স্বামীর সাথে এইসব করতে? তুই জানোস ওর বউ আছে, শাকচুন্নি। তাইলে তুই ওর সাথে ঘুরতে আসছিস কেন? ম্যাডাম হয়ে তুই যা খুশি তাই করবি? তুই তোর সাহস হয় কিভাবে ওর গায়ে হাত দেওয়ার? তুই কে? কার বউ তুই? একটা অহংকারী দেবাগী মেয়ে। সবসময় তো তুই আমাকে অপমানই করতি। আর কে তোর স্বামী? আমি একটা মূর্খ ছোট লোক, কিভাবে তোর স্বামী? তোর মুখে এই কথা বলতে লজ্জা করে না? আর মনি আমার সাথে 200 বার ঘুরবে, তোর কি? তুই তো রাকিবের সাথে ঘুরতি, আমি তো কিছু বলি নাই তখন। আর তুই আমার কাছ থেকে ডিভোর্স চাইছিলি, কাল পেয়ে যাবি। তোর অত্যাচার অনেক সহ্য করছি, আর না। মনি, চলো এখান থেকে। তারপর মনিকে নিয়ে চলে আসতে লাগলাম। মনি, আমি কিভাবে যে তোমার কাছে ক্ষমা চাই, প্লিজ। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, ক্ষমা করে দাও। জানি এটা ক্ষমার যোগ্য না। আরে আমি কিছু মনে করি নাই, তুমি অনেক বলতেছো কেন? এটা সব মেয়েই করবে। ওর জায়গাতে আমি থাকলেও করতাম। নিজের স্বামীকে কি অন্য মেয়ের সাথে দেখলে ভালো লাগে না কোনো মেয়ের কাছে? তারপর ও এটা ঠিক করে নাই? ও তোমার গায়ে হাত তোলার সাহস হয় কিভাবে? দেখো, অর্পিতা তোমাকে এখন অনেক ভালোবাসে, তাই এমনটা করছে। সে তোমাকে অন্য কারোর সাথে দেখলে রক্ত মাথাতে উঠে যায়, বুঝলা? অনেক ভালোবেসে ফেলেছে ও তোমাকে। আর তোমার কিন্তু ঠিক হয় নাই ওকে থাপ্পড় দেওয়াটা। আরে ওই মেয়ে যে কি বজ্জা তুমি জানো না, আর ও আমাকে ভালোবাসে। হাসো কেন? ও তোমাকে সত্যি অনেক ভালোবাসে, তাই তো এমন করছে। ও আচ্ছা, তুমি প্লিজ কিছু মনে করো না। তোমার থেকে কিভাবে যে মাপ চাই। পাইবা। মাফ একটা শর্তে পাবে, যদি আব্বুকে রাজি করাতে পারো। চেষ্টা করবো অনেক। আচ্ছা, আমি তাইলে বাসাতে যাই। বাই, কাল আসবা কিন্তু বাসাতে। অবশ্যই বাই। তারপর ওকে বাসাতে দিয়ে আমি উকিলের কাছে গেলাম। গিয়ে সব কাগজপত্র রেডি করে বাসাতে নিয়ে আসলাম। এসে দেখি অর্পিতা রুমে বসে কান্না করতেছে। করুক, তাতে আমার কি? আর একদিন তো পরে সব শেষ হয়ে যাবে। ফ্রেশ হয়ে এসে সোজা ঘুমিয়ে পড়লাম খাবার খাওয়ার জন্য। আপু আম্মু অনেকবার ডাকছে, উঠি নাই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখি অর্পিতা ঘুমিয়ে আছে। বাহ, কি সুন্দর চেহারা, পুরা বাচ্চাদের মতো নিষ্পাপ লাগতেছে। ওকে শুধু দেখবার মন চায়, শুধু চেয়ে থাকতে। মনে হয় সারা রাত কান্না করছে, চোখগুলো অনেক ফুলা লাগতেছে। সারা রাত কাঁদছে, তাই এখনো ঘুম থেকে উঠতে পারে নাই। এই যে ম্যাডাম, ওঠেন। ও সরি, তুমি কখন উঠলে ঘুম থেকে? আসলে শরীরটা অনেক ক্লান্ত তো, তাই উঠতে পারি নাই ঘুম থেকে। আর বলা লাগবো না, এই ছোট লোকের বাড়িতে থেকে অনেক কষ্ট করছেন, এখন থেকে আর করা লাগবো না। মানে? এই নেন ডিভোর্স পেপার, আমি সাইন করে দিছি। এখন আপনি মুক্ত। একটা সাইন করে আমাকে মুক্ত করে দেন। মানে কিসের মুক্ত হলাম আমি? সাইন করব না? কেন করবেন না? আমি চাই না আর আপনার সাথে থাকতে। আমি মনিকে ভালোবাসি। আপনি প্লিজ আমার জীবনটাকে আর শেষ না করেন। সাইন করেন প্লিজ। কি বলছো এসব তুমি? ঠিক বলতেছি, তাড়াতাড়ি করেন বলছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নাই, তুই সাইন কর ব্যাস। যদি তুই চাস আমি ভালো থাকতে। তারপরও সাইন করতে গেছে, বারে বারে ওর হাত থেকে কলমটা পড়ে যাচ্ছে, আমার দিকে করুণভাবে তাকিয়ে আছে, অনেকটা কান্না করতেছে আর সাইন করতে। যাই হোক, ওর থেকে আমি সাইনটা নিয়ে কাগজগুলোর সাথে নিয়ে মনির বাসাতে চলে আসলাম। গিয়ে দেখি স্যার বসা। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? বাবা আসো, ভিতরে আসো। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কি মনে করে বাবা? আসলে স্যার, আপনার সাথে আমার একটা কথা ছিল। বলো। স্যার, কিভাবে যে বলি আর আপনি কিভাবে নেবেন কে জানে। আরে বলো, কি বলবে? স্যার, আপনি তো সব টাকা পয়সা আপনার মেয়ের জন্য কামাইছেন, তাই তো? কেন? আপনি তো চান সে যেন সুখে থাকে সব সময়। টাকা পয়সা সব তো সুখের জন্য কামানো। কিন্তু স্যার, এই টাকা পয়সা যদি ওরে সুখ না দিতে পারে তাইলে কি করবেন? আর টাকা দিয়ে তো সব হয় না। আর আপনার একমাত্র মেয়ে সুখের জন্য তো টাকা কামাইছেন, কিন্তু এত টাকা থাকা সত্ত্বেও যদি সে সুখে না থাকে
একটা কারণে, তখন কি করবেন? ওই জিনিস আগে দেব যেটার জন্য আমার মেয়ের সুখ নাই। আমি চাই ও সুখে থাকুক সবসময় হাসি খুশিতে। আপনি কষ্ট পাবেন বলে ভয়ে মণি ম্যাডাম বলতে পারতেছে না। যদি আপনি না করেন তাই? বলো তাইলে তুমি। তাইলে স্যার যে কথাটা বলতে চাই, মণি ম্যাডাম একটা ছেলেকে অনেক ভালোবাসে আর তাকে ছাড়া সুখে থাকতে পারবে না। কি সত্য? তা কোন ছেলেকে? স্যার আসলে ছেলেটা গরিব কিন্তু অনেক ভালো, ওনার অনেক যত্ন নেবে, অনেক কেয়ার করবে, কখনো কষ্ট দিবে না। আচ্ছা বাবা, আমার টাকা পয়সা সব তো সুখের জন্য, আর ও সুখী তো আমিও খুশি। যাকে মন চায় তাকে বিয়ে করবে, আমার সমস্যা নেই। সত্যি স্যার? হুম। তখনই আমার ফোনটা বেজে উঠলো। হ্যালো আপু, বলো। তুই কোথায় আছিস? এই তো অফিসে। কেন? অর্পিতায় কি যে করছে? কেন, কি হয়েছে ওর? ও নিজের হাত কেটে ফেলছে, অনেক জায়গাতে ক্ষত হয়েছে। কি, তোরা কই? বাসায়। আচ্ছা ডক্টরকে কল দিয়ে আসতে বল, আমিও আসছি। তাড়াতাড়ি বের হয়ে গেলাম। এটা কি করলো অর্পিতা? ওর কোনো কাণ্ডজ্ঞান নাই, এমনটাও করতে পারলো কিভাবে? সব দোষ আমার জন্য ও এমনটা করছে। এখন নিজেকে অনেকটা অপরাধী মনে হইতেছে। বাসায় গিয়ে দেখি আম্মু আপু বসে আছে। আপু, অর্পিতা কই? ভেতরে আছে। গিয়ে দেখি ওর হাতে অনেক ব্যান্ডেজ লাগানো, অন্যদিকে মুখ দিয়ে শুয়ে আছে। ওই মেয়ে, আপনি কি করতে চাইছিলেন? তোমাকে বলবো কেন? আমাকে বলবেন না তো কাকে বলবেন? আমি তোমার কে? কে মানে? আপনি হাত কাটছেন কেন? আমি বাঁচতে চাই না। কেন বাঁচতে চান না? তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি আমাকে ছেড়ে চলে গেছো, ডিভোর্স দিয়ে দিছো। আমি আর বাঁচবো না, মরতে চাই আমি। তুমি চলে যাও এখান থেকে। আমি তোমাকে অনেক কষ্ট দিছি, অপমান করছি, আমার ক্ষমা নাই। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আর তুমি তো আমার থেকে মুক্তি চাও, তাই আমি মরে তোমাকে মুক্ত করে দিতে চাই। চুপ একদম। মরার কথা আপনি আর একবারও বলবেন না। আমি মরলে তোমার কি? আমার কি মানে? আমারই তো সব। আমার বউকে ছাড়া আমি কিভাবে থাকবো? ওকে যে আমি সেই ছোটবেলা থেকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। কি সত্যি? জি সত্যি। তাহলে ডিভোর্স দিলে কেন? কই ডিভোর্স দিলাম? ওইটা আপনি তো ভালোভাবে পড়েন নাই। এটা স্ট্যাম্প, ওইখানে লেখা আছে আমাদের মরণ ছাড়া কেউ আলাদা করতে পারবে না কোনোদিন, আর আমরা চাইলেও কেউ আলাদা হতে পারবো না। সত্যি আমার বরটা আমাকে এত ভালোবাসে? তুমি এমন করতে গেলে কেন? যদি তোমার একটা কিছু হয়ে যেত তখন আমি কি করতাম? আমি ভাবছি তুমি আমার ডিভোর্স দিয়ে দিছো, তাই তো আমিও তো তোমাকে ছাড়া বাঁচতে পারতাম না, তাই এমনটা করলাম। কখনো তাইলে আর এমন করতে পারবা না বলে দিলাম। আরে না, আমার বরকে ছাড়া আমি মরেও থাকতে পারবো না। কি করছো আম্মা? আপু দেখবে তো? দেখো, তাতে আমার কি? আমি আমার বরকেই তো ধরছি। প্লিজ ছেড়ে দাও। আচ্ছা আগে ভালো হও, তারপর দেখা যাবে। ওরে আমার দুষ্টু বর, তোমার মতলবটা কি? কোনো মতলব নাই। কথাটা শেষ করার আগে অর্পিতা আমাকে খাটের উপর শুইয়ে দিয়ে আমাকে আদর দেওয়া শুরু করলো। আর এইভাবে চলতে লাগলো আমাদের দুষ্ট মিষ্টির সংসার। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।